জুয়েলারি সেট নয়, আজকে পড়বো ম্যাথমেটিক্সের সেটস। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব মজায় আছো। আজকে আমরা পড়বো ক্লাস 11 ম্যাথমেটিক্স সেটস এর ওয়ান শট ভিডিও। অ্যাজ ইউ অলরেডি নো, আমরা পুরো চ্যাপ্টারটা শেষ করব শুধুমাত্র একটা ভিডিওতে, আর এই পুরো ভিডিওটা দেখলে তোমাদের কনসেপ্টস হবে ক্রিস্টাল ক্লিয়ার। আমি রোশনি ফ্রম লার্নো হাব, দ্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা পড়তে পারো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি অ্যাবসলিউটলি ফর ফ্রি অ্যাট learnohub.com। সবাই রেডি তো? লেটস গেট স্টার্টেড। সেট, ম্যাথমেটিক্সের সেট কথাটার মানে হচ্ছে আ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টস। যদি তুমি এমনিতেও দেখো, আমরা ডে টু ডে লাইফে সেট কথাটার ইউজ কোন কোন ক্ষেত্রে করি, যেমন ধরো জুয়েলারি সেট, যেটার কথা আমি আগেও বলেছিলাম। জুয়েলারি সেট বলতে কি বোঝায়? যার ভেতরে হার থাকে, কানের দুল থাকে, আংটি থাকে, চুড়ি থাকে, রাইট? তো এটাকে আমরা জুয়েলারি সেট কেন বলি? কারণ এই সেটটার ভেতরে অনেকগুলো জিনিস আছে একসাথে, ঠিক আছে? সিমিলারলি ম্যাথামেটিক্সে যখন আমরা সেটের কথা বলি, তখনও আমরা একটা কালেকশন অফ অবজেক্টসের কথা বলি, কিন্তু ভেরি ইম্পর্টেন্টলি কীরকম কালেকশন অফ অবজেক্টস? ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টস। এবারে তোমরা জিজ্ঞেস করতেই পারো যে ওয়েল ডিফাইন্ড এটার মানে কি হলো? এটার মানে হলো যে একটা পার্টিকুলার সেটে কোন অবজেক্টগুলো থাকবে, কোন কোন জিনিসগুলো বা কোন কোন এলিমেন্টগুলো একটা সেটের পার্ট হবে, সেটা খুব স্পেসিফিক্যালি ডিফাইন করা থাকে, ঠিক আছে? যেমন ধরো আমি যদি বলি প্লেয়ার্স অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম, ঠিক আছে? দেখো খুব স্পেসিফিক আমি কি বলতে চাইছি। এই একটা সেট যার ভেতরে শুধু তাদের নাম থাকবে যারা ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্লেয়ার্স, তার মানে আমি জানি যে এই সেটটার ভেতরে স্পেসিফিক এই কটা নামই থাকবে, ঠিক? গ্রেট। যেমন ধরো আমি যদি বলি আ সেট অফ ইন্ডিয়ান রিভার্স, তার মানে এই সেটটার ভেতরে সেই রকম নদীদেরই নাম থাকবে যেগুলো ইন্ডিয়ার মধ্যে দিয়ে যায়, ঠিক আছে? এবারে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো আমি যদি বলি স্টুডেন্টস, সেট অফ স্টুডেন্টস। এবারে স্টুডেন্টস বলতে তুমি বলতে পারো যে ঠিক আছে ম্যাম, তার মানে স্টুডেন্টস বলতে যারা যত স্টুডেন্ট আছে তাদের সবারই নাম থাকবে এই সেটে, কিন্তু এটা ওয়েল ডিফাইন্ড নয়। কেন? কারণ স্টুডেন্ট কে? আমি কোনো বয়স মেনশন করিনি যে ভাই স্টুডেন্ট যাদের বয়স এই রেঞ্জে, বা আমি এটাও মেনশন করিনি যে ভাই এই স্টুডেন্টরা কোন সিটিতে থাকে, আমি এটাও মেনশন করিনি যে স্টুডেন্ট বলতে আমি কি বোঝাই, রাইট? স্টুডেন্ট আমরা কাকে বলি? ছাত্র, যারা পড়াশোনা করছে বা যারা কিছু শিখছে, রাইট? তো এবার এই স্টুডেন্ট কথাটা একজন বয়স্ক ভদ্রলোকের জন্যও হতে পারে যিনি কিছু শিখছেন বা যিনি কিছু পড়ছেন, একটা ছোট্ট বাচ্চার জন্যও হতে পারে যে এখন এবিসি পড়া শুরু করেছে, রাইট? তো তার মানে আমরা যখন বলছি যে এই সেটটা হচ্ছে সেট অফ স্টুডেন্টস, তখন এটা একটা খুব জেনেরিক কথা, এটা ওয়েল ডিফাইন্ড নয়, সুতরাং এটা সেটের ক্যাটাগরিতে ফল করে না। কিন্তু আমি যদি বলি স্টুডেন্টস অফ এবিসি স্কুল, তার মানে এবিসি স্কুলে যে স্টুডেন্টগুলো পড়ে আমি সেই স্টুডেন্টগুলোর কথা বলছি, তার মানে এটা কি স্পেসিফিক? একদম স্পেসিফিক। এটা কি ওয়েল ডিফাইন্ড? একদম ওয়েল ডিফাইন্ড, রাইট? তো আমি আশা করছি যে এই এক্সাম্পলটা দিয়ে তোমরা বুঝতে পেরেছো যে ওয়েল ডিফাইন্ড এই কথাটার মানে কি। আগে আমরা যেমন যেমন আরও এক্সাম্পলস দেখবো সেটের, সব জায়গায় তোমরা একটা জিনিস খেয়াল করো যে যখনই আমরা কোনো সেটকে ডিফাইন করি, ঠিক আছে, তখনই তুমি দেখবে একটা স্পেসিফিক একটা কথা বলা থাকে যেটা ওই সেটের ভেতরে যতগুলো এলিমেন্ট আছে সবারই জন্য ট্রু, ঠিক আছে? যেমন যেমন আমরা এক্সাম্পল দেখবো তেমন তেমন তোমার কনসেপ্ট হতে থাকবে ক্রিস্টাল ক্লিয়ার। তো চলো সেটের এক্সাম্পল দেখছি যখন, প্রথমে দেখে নিই ম্যাথামেটিক্স ওয়ার্ল্ডের কিছু খুব পপুলার সেটস। পপুলার বলতে যেগুলো আমরা ইউজ করতেই থাকি, যেমন ক্যাপিটাল এন দিয়ে আমরা ডিনোট করি সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারস কাদের বলি? 1 2 3 4 5 6 আপ টু ইনফিনিটি। যে নাম্বার শুরু হয় 1 থেকে আর চলে যায় ইনফিনিটি পর্যন্ত, তারা ন্যাচারাল নাম্বারস, ঠিক আছে? তাহলে এই ক্যাপিটাল এন যখনই দেখবে বুঝে যাবে ক্যাপিটাল এন কাকে ডিনোট করছে? সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। যখনই দেখবে ক্যাপিটাল জেড তখনই বুঝে যাবে যে এটা ডিনোট করছে সেট অফ অল ইন্টিজার্স। অল ইন্টিজার্স কোনগুলোকে ইন্টিজার বলি? পজিটিভ নাম্বারস, নেগেটিভ নাম্বারস ইনক্লুডিং জিরো, রাইট? যেমন 0 1 2 3 4, আবার -1 -2 -3 -4, এগুলো সব ইন্টিজার, ঠিক আছে? তো এটা হলো আর একটা সেট।
কিউ দিয়ে ডিনোট করি আমরা সেট অফ অল র্যাশনাল নাম্বারস, যত র্যাশনাল নাম্বারস আছে তাদেরকে আমরা ক্যাপিটাল কিউ দিয়ে ডিনোট করি, আর যত রিয়েল নাম্বারস আছে তাদের আমরা ডিনোট করি ক্যাপিটাল আর দিয়ে। একটা জিনিস লক্ষ্য করলে যে এখানে যে কটা সেট আমি ডিনোট করলাম প্রত্যেকটাকে আমরা ডিনোট করলাম একটা ক্যাপিটাল লেটার দিয়ে। তো বাচ্চারা আমরা সেটকে সবসময় ডিনোট করি ক্যাপিটাল লেটার্স দিয়ে, এ বি সি ডি আর এস পি কিউ, যে কোনো ক্যাপিটাল লেটার দিয়ে আমরা সেটকে ডিনোট করি। সেটের ভেতরে যে এলিমেন্টগুলো থাকে, যেমন ধরো আমি বললাম যে সেট অফ অল রিভার্স ইন ইন্ডিয়া, তো এবারে এর ভেতরের যে এলিমেন্টগুলো যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী, এগুলো কি এই সেটের এলিমেন্ট। তো এদেরকে এলিমেন্টও বলা হয়, এদের অবজেক্টসও বলা হয়, আর এদের মেম্বার্সও বলা হয়। এরা সবাই হচ্ছে এই সেটের মেম্বার বা এলিমেন্টস, ঠিক আছে। ইন জেনারেল যখন কোনো এলিমেন্টকে ডিনোট করতে চাই আমরা, তখন আমরা স্মল লেটারের ইউজ করি। এগুলো কিছু কনভেনশন যেগুলো তোমাদের শুরুতেই জেনে নেওয়া উচিত, কারণ পরে গিয়ে যখন সব কিছু কনভেনশন নিয়ে লেখা থাকবে তখন তুমি কনফিউজ হয়ে যেতে পারো, ঠিক আছে। তাই জন্য শুরু থেকেই সব এক এক করে সব কিছু ক্লিয়ার করতে থাকবো, ঠিক আছে। হয়ে গেল, তাহলে আমরা স্মল লেটার দিয়ে ডিনোট করব এলিমেন্টসগুলোকে। যদি মনে করো কোনো একটা এলিমেন্ট এ বিলং করে কোনো একটা সেট বিতে, ঠিক আছে। দেখো সেট বি এর বিটা কিন্তু ক্যাপিটাল লেটার, এলিমেন্টের এটা কিন্তু স্মল লেটার, খেয়াল করো, ঠিক আছে। যদি আমরা বলি যে ভাই সেট বি এর ভেতরে একটা এলিমেন্ট হচ্ছে এ, সেটাকে আমরা ম্যাথামেটিক্যালি কিভাবে লিখি আর কিভাবে বলি, আমরা বলি এ বিলংস টু বি। তার মানে এ এই বি সেটের একটা এলিমেন্ট, আর এটাকে আমরা ম্যাথামেটিক্যালি শর্ট ফর্মে কিভাবে লিখি, এপসাইলন সিম্বল দিয়ে। এটাকে আমরা লিখি এ বিলংস টু বি, ঠিক আছে। এই সিম্বলটাকে চিনে নাও, এই সিম্বলটা এবারে আগে সব জায়গায় দেখতে পাবে, ঠিক আছে। ঠিক সেরকমই যদি কোনো একটা এরকম এলিমেন্ট হয় যেটা এই সেট বি এর অংশ নয়, তার মানে সেট বি এর মধ্যে এই এলিমেন্টটা নেই, তখন আমরা কি লিখি, তখন আমরা লিখি যে এ ডাজ নট বিলং টু বি। তো ডাজ নট বিলং টু আমরা সিম্বলিক্যালি কিভাবে লিখলাম, এপসাইলন সাইনটাকেই ওপর থেকে কেটে দিলাম। এবারে কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব, কিছু এক্সাম্পলস। লেট আস সাপোজ যে আমরা কথা বলছি একটা সেট ভি এর, যেটা কিনা সেট অফ অল ভাওয়েলস ইন ইংলিশ অ্যালফাবেট। ইংলিশ অ্যালফাবেটে কী কী ভাওয়েলস আছে, এ ই আই ও ইউ, ঠিক আছে। তো আমাদের সেটটা এরকম দেখতে হবে, ঠিক আছে। এবারে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ই কি এই সেটটার পার্ট নাকি নয়, মানে ই কি এই সেটের মেম্বার না মেম্বার নয়, তুমি কি বলবে, ই তো এই সেটেরই এলিমেন্ট, এই সেটেরই মেম্বার, তো আমরা বলবো ই বিলংস টু ভি, আমরা বলবো আই বিলংস টু ভি, রাইট। ভিটা কিন্তু ক্যাপিটাল লেটারে, কারণ ভি এই সেটটাকে ডিনোট করছে। কিন্তু আমি যদি বলি বি, ডাজ বি বিলং টু দিস সেট, নো, অ্যাবসলিউটলি নট, তাহলে আমরা কি লিখবো, বি ডাজ নট বিলং টু ভি। তাহলে চলো একটা ছোট্ট এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পলে দেখা যাচ্ছে লেট এ ইজ ইকুয়াল টু সেট অফ অল ইভেন নাম্বারস। তার মানে এ এমন একটা সেট যার ভেতরে শুধু ইভেন নাম্বারস আছে। ইভেন নাম্বারস কাদের বলি আমরা, যেগুলো 2 দিয়ে ডিভিজিবল, যেমন 2, 4, 6, 8, 10 অ্যান্ড সো অন, ঠিক আছে। এটা আমাদের গিভেন সেট এ। এবারে জিজ্ঞেস করা হচ্ছে যে আর 1749 মেম্বার্স অর নট অফ দিস সেট। খুবই সিম্পল, তাই না। এখানে যে সেট এটা দেওয়া আছে এর মেম্বার্স কারা, 2, 4, 6, 8 এগুলোই এর মেম্বার্স, রাইট। তো আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি যে এই যে 4টে নাম্বার আমাদের কাছে দেওয়া আছে এর মধ্যে থেকে শুধু 4 হচ্ছে এই সেটের মেম্বার, রাইট। তো তার মানে is 1 a member of the set? No. Is 7 a member of the set? No. Is 4 a member of the set? Yes. Is 9 a member of the set? No. যে কোনো সেটকে আমরা দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি। প্রথম ফর্মটা হচ্ছে রোস্টার ফর্ম বা ট্যাবুলার ফর্ম, আর দ্বিতীয় ফর্মটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। সব থেকে প্রথমে আমরা ডিসকাস করব রোস্টার ফর্ম। রোস্টার ফর্মে আমরা কি করি, খুব সিম্পল, যে কোনো সেটের এলিমেন্টসকে সুন্দরভাবে লিখে দিই, তাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে দিই, ঠিক আছে। একটা এলিমেন্টকে আর একটা এলিমেন্ট থেকে কিভাবে সেপারেট করি, কমা দিয়ে, ঠিক আছে। যেমন ধরো লেটস টক অ্যাবাউট লুডো। লুডো তো খেলেছো, ঠিক আছে। লুডোর যে গুটিটা হয়, গুটি মানে যেটাতে ছক্কা আসে, রাইট, যেটাকে আমরা থ্রো করি, সেই ডাইসটাতে কি কি নাম্বার পসিবল হয়, 1, 2, 3, 4, 5, 6,
রাইট? তো আমি যদি বলি সেট অফ নাম্বারস পসিবল অন আ ডাইস, কি হয়ে যাবে? সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা লিখে দেবো 1 2 3 4 5 6 আর সবারই মাঝখানে কমা দিয়ে দেবো, ঠিক আছে? এইভাবে আমরা লিখি সেট ইন আ রোস্টার ফর্ম, ঠিক আছে? এবার এই রোস্টার ফর্ম রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে কিছু কিছু পয়েন্ট মনে রাখতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে রোস্টার ফর্মে সবসময় অর্ডার অফ এলিমেন্টস ইজ ইমমেটেরিয়াল, মানে আমি 1 2 3 4 5 6 লিখি বা 6 5 4 3 2 1 লিখি বা 2 3 4 5 6 1 লিখি, ডাজন্ট ম্যাটার, সব কিছু একই, ঠিক আছে? দ্বিতীয়, রোস্টার ফর্মে যদি দেখো লাস্টের এলিমেন্টের পরে ডট 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 আছে, তার মানে কি? তার মানে এই লিস্টটা কন্টিনিউ হচ্ছে ইনডেফিনেটলি। ফর এক্সাম্পল, যদি আমি বলি সেট অফ অল ন্যাচারাল নাম্বারস, তাহলে আমার সেটটা রোস্টার ফর্মে কীরকম দেখাবে? ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে, 1, 2, 3, 4, চলতেই থাকবে, গল্প চলতেই থাকবে, 100, 1000, 10,000, 20,000, 1 লাখ চলতেই থাকবে, সব ন্যাচারাল নাম্বার। এবারে বসে বসে আমরা শুধু ন্যাচারাল নাম্বার লিখতে থাকলে তো চলবে না, তো আমরা কি করি? 1 2 3 4 5 6 কয়েকটা লিখে দিলাম, তারপরে ডট ডট ডট, উইচ মিনস এটা কন্টিনিউ হচ্ছে আপ টু ইনফিনিটি, ঠিক আছে? ওকে। পয়েন্ট নাম্বার 3, যখন আমরা রোস্টার ফর্মে কোনো সেটকে লিখি আমরা জেনারেলি কোনো এলিমেন্টকে রিপিট করি না। ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে বলি যে ম্যাথামেটিক্স এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার ভেতরে কোন কোন লেটার আছে তার সেটটা আমাকে রোস্টার ফর্মে লিখে দেখাও, ঠিক আছে? তুমি বলবে এটা তো খুব সিম্পল ম্যাম, ম্যাথামেটিক্সে এম আছে, এ আছে, টি আছে, তো অবভিয়াসলি তুমি সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এম কমা এ কমা টি কমা এইচ এইভাবে লিখছো। এইবারে তুমি নোটিস করছো যে এম দুবার আসছে, তাই বলে কি তুমি এম দুবার লিখবে? একদম না, তুমি একবারই লিখবে। তুমি দেখছো টি দুবার আসছে, কিন্তু তুমি কি টিকে দুবার লিখবে? না, তুমি একবারই লিখবে। তো রোস্টার ফর্মে যখনই আমরা কোনো সেটকে রিপ্রেজেন্ট করি আমরা এলিমেন্টসকে রিপিট করে লিখি না। এইবারে ডিসকাস করব আমরা সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্মে আমরা কি করি? অনেক সময় এরকম হয় যে সেটের যতগুলো এলিমেন্টস আছে সব এলিমেন্টের একটা কমন প্রপার্টি আছে, ঠিক আছে? মানে এমন একটা কমন প্রপার্টি আছে যেটা প্রত্যেকটা এলিমেন্ট স্যাটিসফাই করে, কিন্তু ওই এলিমেন্টগুলো ছাড়া যারা ওই সেটের এলিমেন্ট নয় তারা সেই প্রপার্টিটা ফলো করে না। যদি এরকম সিচুয়েশন থাকে তখন সেই সিচুয়েশনে আমরা সেট বিল্ডার ফর্মে সেটকে লিখতে পারি, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, লেট আস সাপোজ আমরা যদি সেট অফ ভাওয়েলস ইন ইংলিশ অ্যালফাবেট লিখতে চাই, যদি রোস্টার ফর্মে লিখতে চাই তাহলে কি লিখব? ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু AEIOU, যেখানে আমরা এক্স্যাক্টলি এলিমেন্টসগুলোকে কমা দিয়ে লিখে দিয়েছি, ঠিক আছে? আর একটা উপায় হচ্ছে যে আমরা এলিমেন্টসগুলোকে লিখব না, আমরা একটা কমন প্রপার্টি লিখব যেটা এই প্রত্যেকটা এলিমেন্টের জন্য ট্রু। সেই কমন প্রপার্টিটা কি? এই প্রত্যেকটা এলিমেন্ট কি? এরা হচ্ছে ভাওয়েল, ঠিক আছে? তো সেট বিল্ডার ফর্মে আমরা এই সেটটাকে লিখতে পারি ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু ব্র্যাকেটের ভেতর এক্স ইজ টু, এখানে দেখো কোলন যে সিম্বলটা, এটা খুব ইম্পর্টেন্ট, এই সিম্বলটা দেওয়া মাস্ট, ঠিক আছে? এক্স ইজ টু মানে এই সেটের ভেতরের এলিমেন্টগুলো এক্স হবে, যেখানে এক্স ইজ আ ভাওয়েল ইন ইংলিশ অ্যালফাবেট, ঠিক আছে? তার মানে এক্স ইজ আ ভাওয়েল মানে এই সেটের এলিমেন্ট হচ্ছে এক্স, যেখানে এক্স কি? এক্স হচ্ছে ইংলিশ অ্যালফাবেটের ভাওয়েল। এবারে কে কে স্যাটিসফাই করবে? AEIOU, রাইট? তো দেখে নাও ওই একই জিনিস আমরা দুভাবে লিখছি। প্রথমে প্রসেসে यानी कि রোস্টার ফর্মে আমরা এক্স্যাক্টলি এলিমেন্টগুলো লিখে দিয়েছি, দ্বিতীয় কেসে यानी कि সেট বিল্ডার ফর্মে আমরা কি করেছি? আমরা একটা প্রপার্টি বলে দিয়েছি উইচ ইজ ট্রু ফর অল দ্য এলিমেন্টস। ক্লিয়ার? এবারে তোমরা ভাবছো যে ম্যাম আমার তো মনে হচ্ছে রোস্টার ফর্মে লেখাটা বেশি সিম্পল, আননেসেসারি আবার এক্স ইজ টু, এক্স ইজ আ ভাওয়েল ইন ইংলিশ অ্যালফাবেট, এত কিছু লেখার কি প্রয়োজন? এখানে প্রয়োজনটা খুব বেশি নেই নিশ্চয়ই, কিন্তু অনেক সময় এরকম সিচুয়েশন হয় যেখানে একটা সেটের ভেতরে প্রচুর এলিমেন্টস আছে, এত এলিমেন্টস আছে যে ওদেরকে লিখতে লিখতে অনেক টাইম লেগে যাবে। তখন আমরা কি করি? অতগুলো এলিমেন্টকে না লিখে বরঞ্চ তাদের একটা প্রপার্টি বলে দিই। এবারে যারা যারা ওই প্রপার্টি স্যাটিসফাই করবে তারা তারা ওই সেটের এলিমেন্টস হতে থাকবে, ঠিক আছে? সেট বিল্ডার ফর্মের আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা এটা হচ্ছে যে যদি এরকম কোনো সেট থাকে যার এলিমেন্টসরা কোনো প্যাটার্ন ফলোই করছে না,
সেই ক্ষেত্রে আমরা সেই সেটটাকে সেট বিল্ডার ফর্মে কখনোই লিখতে পারবো না। এখানে খেয়াল করো যে এক্স আমরা ইউজ করেছি, এক্সটা কার জন্য ইউজ করেছি? এলিমেন্টের জন্য। সুতরাং এই এক্সটা স্মল লেটারে ইউজ করা উচিত। এটা জরুরি নয় যে তোমাকে এক্সই ইউজ করতে হবে, তুমি এক্স ওয়াই জেড কিছুই লিখতে পারো, কিন্তু সেটা স্মল লেটারে হওয়া চাই। এই যে কোলন সিম্বলটা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট ওয়েন ইউ আর রাইটিং আ সেট ইন সেট বিল্ডার ফর্ম। চলো তাহলে দেখে নিই একটা এক্সাম্পল। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা সেট এ, যেটাকে সেট বিল্ডার ফর্মে লেখা আছে, ঠিক আছে? এইবারে অনেক সময় মনের মধ্যে এই কোয়েশ্চেনটা আসে যে এটাকে আমরা পড়বো কিভাবে, তাই পড়ার স্টাইলটা শিখে নিই চলো, ঠিক আছে? তো এটাকে আমরা এরকমভাবে পড়বো, এ ইজ দ্য সেট অফ অল এক্স, মানে এ এমন একটা সেট যার ভেতরে সেরকম সব এক্সের ভ্যালু থাকবে, সাচ দ্যাট এক্স ইজ আ ন্যাচারাল নাম্বার অ্যান্ড এক্স লাইজ বিটুইন 3 অ্যান্ড 10, মানে এক্স একটা ন্যাচারাল নাম্বার হওয়া উচিত যেটা 3 এর থেকে বড় কিন্তু 10 এর থেকে ছোট। তো এইবারে এই সেটটাকেই যদি আমরা রোস্টার ফর্মে লিখি তাহলে এটা কীরকম দেখাবে বলো? 3 এর থেকে বড় ন্যাচারাল নাম্বার কি? 4, আর 10 এর থেকে ছোট ন্যাচারাল নাম্বার কি? 9। তার মানে এই সেট এটাকে রোস্টার ফর্মে আমরা লিখতে পারি 4, 5, 6, 7, 8, 9। অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে আমরা শিখে গেলাম যে সেট বিল্ডার ফর্মের সেটকে আমরা কিভাবে পড়ি, কিভাবে বলি। আমরা বলি এ ইজ দ্য সেট অফ অল এক্স সাচ দ্যাট এক্স, তারপরে ওর যেটা প্রপার্টি, যেমন এখানে প্রপার্টি ছিল এক্স ইজ আ ন্যাচারাল নাম্বার অ্যান্ড এক্স লাইজ বিটুইন 3 অ্যান্ড 10। এরপরে সেট বিল্ডার ফর্ম, রোস্টার ফর্ম শিখে গেছি। এরপর আমরা কি করব? প্র্যাকটিস অফকোর্স, কারণ ম্যাথামেটিক্সে শুধু শিখলে চলবে না, সাথে সাথে করতে থাকতে হবে, তাই না? তো এরপরে আমরা কিছু এক্সাম্পলস দেখব, রোস্টার ফর্ম, সেট বিল্ডার ফর্মকে একদম ক্লিয়ার করব। চলো করা যাক কিছু প্র্যাকটিস। তো এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের কাছে অনেকগুলো সেটের এক্সাম্পল আছে। আমাদের করতে কি হবে? আমাদের বলতে হবে যে এর মধ্যে থেকে কোনগুলো রোস্টার ফর্মে লেখা আছে আর কোনগুলো সেট বিল্ডার ফর্মে লেখা আছে। খুব সিম্পল। ওয়ান্স এগেন, রোস্টার ফর্মে কীরকম ফরম্যাট থাকে? যার ভেতরে সেটের এলিমেন্টসদের ডাইরেক্টলি আমরা দিয়ে দিই। যেমন এখানে যদি আমরা এই কটা এক্সাম্পল দেখি, এ বি সি ডি ই এফ জি এইচ আই, এগুলো সবই সেট। কিন্তু যদি আমরা খুব খেয়াল করে দেখি, সেট এ বি সি আর ডিতে ডাইরেক্টলি এলিমেন্টসগুলো বা মেম্বার্সগুলো লেখা নেই। কি লেখা আছে? একটা প্রপার্টি লেখা আছে, রাইট? যেমন এতে কি লেখা আছে? এক্স ইজ অ্যান ইন্টিজার অ্যান্ড -3 লেস দ্যান এক্স লেস দ্যান 7। তার মানে এ বলছে না যে এক্স্যাক্টলি কোন কোন নাম্বারগুলো এই সেটের এলিমেন্ট। কি বলছে? এক্স এমন একটা নাম্বার যার এটা প্রপার্টি যে সে -3 থেকে বড় কিন্তু 7 এর থেকে ছোট। তার মানে ডাইরেক্টলি এলিমেন্টস দেওয়া নেই। কি দেওয়া আছে? একটা কমন প্রপার্টি যেটা সব এলিমেন্টের জন্য ট্রু। ঠিক আছে? তো যেখানেই আমাদের প্রপার্টি দেওয়া থাকে সেটা কোন ফরম্যাট হয়? সেটা হয় সেট বিল্ডার নোটেশন, রাইট? তো সেই কনসেপ্ট অনুযায়ী আমরা বলতে পারি যে এ বি সি আর ডি এই চারটে সেটেই যদি তুমি খুব খেয়াল করে দেখো তাহলে দেখবে যে এখানে ডাইরেক্ট এলিমেন্টসগুলো লেখা নেই, বরঞ্চ লেখা আছে তাদের প্রপার্টিজ। তো সুতরাং এই চারটে হচ্ছে সেট বিল্ডার ফর্ম। অন্যদিকে যদি আমরা নিচের সেটগুলো দেখি, দ্যাট ইজ ই এফ জি এইচ আই, এতে প্রপার্টির ব্যাপারে কোনো আলোচনা করা হয়নি, কিন্তু সেটের যে এলিমেন্টসগুলো সেগুলোকে ডাইরেক্টলি লিখে দেওয়া হয়েছে, রাইট? যেমন যদি আমরা জি সেটের কথা বলি, তাহলে জি সেটের ভেতরে কি কি এলিমেন্টস আছে? 5, 25, 125, 625, রাইট? এদের প্রপার্টির ব্যাপারে কোনো কথা বলা হচ্ছে না, কিন্তু এদের এলিমেন্টসগুলো ডিরেক্টলি লেখা আছে। তার মানে ই এফ জি এইচ আই এগুলো হচ্ছে রোস্টার ফর্ম। এবারে অনেক সময় এরকম হতে পারে যে আমাদের কাছে একটা সেট দেওয়া আছে যেটা সেট বিল্ডার ফর্মে আছে, আমাদের ওটা লিখতে হবে রোস্টার ফর্মে, কিংবা আমাদের কাছে একটা সেট দেওয়া আছে যেটা রোস্টার ফর্মে আছে, সেটাকে আমাদের লিখতে হবে সেট বিল্ডার ফর্মে। ঠিক আছে? তো এই এক্সাম্পলগুলো দিয়েই আমরা কিছু প্র্যাকটিস করে নেব। ঠিক আছে? তো সব থেকে প্রথমে দেখব আমরা সেট এ। তো সেট এর এখানে প্রপার্টি কি দেওয়া আছে যে সেট এর যে এলিমেন্ট হবে সেই এলিমেন্টটা যদি এক্স হয় তাহলে এক্স এর কি প্রপার্টি? এক্স ইজ অ্যান ইন্টিজার, প্রথম প্রপার্টি। এক্স ইজ গ্রেটার দ্যান -3 অ্যান্ড লেস দ্যান 7। তার মানে -3 থেকে বড় কিন্তু 7 এর থেকে ছোট, রাইট? তো যদি আমরা ছোটবেলায় যে ইন্টিজার নাম্বার লাইন পড়েছি, যদি সেই নাম্বার লাইনে আমরা ফিরে যাই তাহলে আমরা কি দেখি? 0 মাঝখানে থাকে, এইদিকে পজিটিভ সাইডে গেলে 1, 2, 3, 4 অ্যান্ড সো অন।
এইদিকে গেলে -1, -2, -3, -4 অ্যান্ড সো অন। খুব ছোটোবেলায় পড়া সেই নাম্বার লাইন, রাইট? তো যদি আমরা এই নাম্বার লাইনে দেখি তো এখানে বলছে -3 থেকে বড় ইন্টিজার, রাইট? তো -3 এখানে, -3 থেকে বড় ইন্টিজার কি হবে? -2, কারেক্ট? -2 হতে পারে, -1 হতে পারে, 0, 1, 2, 3, 4, 5, 6, স্টপ। কারণ x হচ্ছে 7-এর থেকে ছোট, তার মানে 7-এর থেকে ছোট কোন ইন্টিজার? 6। তো তাহলে আমাদের এই সেট এটাকে আমরা রোস্টার ফর্মে কি লিখতে পারি? -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6 হয়ে গেল, সিম্পল। তো যখনই আমাদের সেট বিল্ডার ফর্ম থেকে রোস্টার ফর্মে লিখতে হবে তখন আমাদের কিসে ফোকাস করতে হবে? প্রপার্টিটাতে। প্রপার্টিটাকে ভালো করে বুঝতে হবে আর এমন এলিমেন্টস লিখতে হবে সেই সেটের যারা প্রত্যেকটা এলিমেন্ট ওই প্রপার্টিটাকে স্যাটিসফাই করে। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট দেখি আমরা সেট বি। যদি আমরা ফোকাস করি সেট বিতে, সেট বি এর প্রপার্টি কি বলছে? এক্স ইজ আ ন্যাচারাল নাম্বার লেস দ্যান 6। ন্যাচারাল নাম্বার আমরা কাদের বলি? নাম্বার স্টার্টিং ফ্রম 1 গোয়িং আপ টু ইনফিনিটি, 1, 2, 3, 4, 5, 6 করে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে সব ন্যাচারাল নাম্বার, রাইট? তো এখানে কি বলা হচ্ছে? এরকম একটা ন্যাচারাল নাম্বার উইচ ইজ লেস দ্যান 6। ভেরি অবভিয়াস, তার মানে সেট বি এর এলিমেন্টস কারা কারা হবে? ন্যাচারাল নাম্বার শুরুই হয় 1 থেকে, তো এটা হয়ে যাবে 1, 2, 3, 4, 5। দ্যাটস ইট। চলো এরপর দেখে নিই আমরা সেট সি। সি এর প্রপার্টি কি বলছে? সি বলছে এক্স ইজ আ 2-digit ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট দ্য সাম অফ দ্য ডিজিটস ইজ 8। ঠিক আছে, একটু মনে হচ্ছে যে একটু ঘোরানো ফেরানো কোয়েশ্চেন, কিন্তু এটাও খুব সিম্পল। এ বলছে যে ভাই এর মধ্যে যে এলিমেন্টসগুলো সেগুলো 2-digit নাম্বার। ঠিক আছে, 2-digit নাম্বারের প্রপার্টি কি সাম অফ দ্য ডিজিটস ইজ 8। ঠিক আছে, তাহলে আমরা এরকম 2-digit নাম্বার প্রথমে খুঁজে নেব যাদের সাম হবে 8। এবারে খুব সিম্পল, ভেবে দেখো এটা কি নাম্বার বলেছে? ন্যাচারাল নাম্বার। তার মানে সব থেকে ছোট ন্যাচারাল নাম্বার কি পসিবল? 1। 1-এর সঙ্গে তুমি কি অ্যাড করলে তুমি 8 পাবে? 7, রাইট? তো তার মানে আমার 2-digit নাম্বারটা কি হয়ে যাবে? 17। ঠিক আছে, সিমিলারলি যদি এই 1টাকে আমি 2 করে দিই তাহলে এদিকে কি নাম্বার হতে হবে যাতে দুটোর সাম 8 হয়? এটা হয়ে যাবে 6। যদি এই 2 এর জায়গায় 3 করে দিই, 3 এর সঙ্গে কত যোগ করলে আমি 8 পাবো? 5। যদি আমি 3 এর বদলে 4 করে দিই, 4 এর সঙ্গে কত যোগ করলে 8 পাবো? 4। যদি এটাকে আমি 5 করে দিই তাহলে এর সাথে যোগ করতে হবে 3। যদি এটাকে আমি 6 করে দিই তাহলে যোগ করতে হবে 2, আর যদি এটাকে 7 করে দিই তাহলে যোগ করতে হবে 1, আর যদি ম্যাম এটাকে আমি 8 করে দিই, করে দাও তোমার ইচ্ছে, তাহলে এর লাস্টেরটা হতে হবে 0, 80। 80 ইজ আ ন্যাচারাল নাম্বার, রাইট? 0 ন্যাচারাল নাম্বার নয়, কিন্তু 80 ইজ আ ন্যাচারাল নাম্বার, রাইট? তো তার মানে এই যতগুলো নাম্বার আমরা এখানে দেখছি এই প্রত্যেকটা কি 2-digit নাম্বার? ইয়েস। ন্যাচারাল নাম্বার? ইয়েস। আর এদের দুটো ডিজিটের সাম 8? ইয়েস। তার মানে আমরা 3টে ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করে ফেলেছি। প্রথম ক্রাইটেরিয়া 2-digit, সেকেন্ড ক্রাইটেরিয়া ন্যাচারাল নাম্বার, আর থার্ড ক্রাইটেরিয়া সাম অফ দ্য ডিজিটস ইজ 8। ঠিক আছে, তার মানে আমরা এরকম সব নাম্বার বার করে ফেলেছি যাদের ডিজিটসের সাম হচ্ছে 8। তো তাহলে আমরা কি লিখতে পারি? সেট সি ইজ ইকুয়াল টু, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা লিখব 17, 26, 35, 44, 53, 62, 71 and 80। তো এইটা হয়ে যাবে সেট সি ইন রোস্টার ফর্ম। এরপরে চলো কিছু এরকম এক্সাম্পল ট্রাই করি যেখানে রোস্টার ফর্মে দেওয়া আছে আর সেটাকে আমাদের লিখতে হবে সেট বিল্ডার ফর্মে। অনেক সময় এটা একটুখানি ডিফিকাল্ট লাগে কিছু কিছু বাচ্চাদের, কিন্তু ডিফিকাল্ট লাগার মতো কিচ্ছু নেই। এখানেও আমাদের কি ফোকাস করতে হবে? আমাদের ফোকাস করতে হবে যে এই যে কটা নাম্বার আছে এই সেটের ভেতর তাদের কমন প্রপার্টি কী। ঠিক আছে, তো এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, সবগুলো আমি ডেফিনেটলি করে দেব না, সবগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তবে আমি ডেফিনেটলি একটা দুটো ট্রাই করব। ঠিক আছে, তো চলো সব থেকে প্রথমে কোনটা ট্রাই করা যায়?
লেটস ট্রাই এনি ওয়ান অফ দেম। লেটস সে আমরা এই সেট এফটার কথা বলি, ঠিক আছে? সেট এফটাকে দেখো, 1 মিনিট টাইম নিয়ে ভাবো যে এদের মধ্যে কি কমন তুমি দেখতে পাচ্ছ। কি কি নাম্বারস আছে? 2, 4, 8, 16, 32, ঠিক আছে? এগুলো সব ন্যাচারাল নাম্বার, ইয়েস এরা সব ন্যাচারাল নাম্বার, কিন্তু এদের মধ্যে কমন কি আছে? তুমি বলতে পারো যে এরা সবাই ইভেন নাম্বার। ইভেন নাম্বার তো বটেই, কিন্তু শুধু ইভেন নাম্বার লেখাটা ভুল হবে, কারণ দেখো 2, 4, 6টাও তো ইভেন নাম্বার, কিন্তু 6 এতে নেই। 10ও তো ইভেন নাম্বার, কিন্তু 10 এতে নেই। তার মানে এটা কোনো কমন প্রপার্টি নয় যেটা শুধু এই নাম্বারগুলোর জন্য ট্রু। আরও কিছু প্রপার্টি খোঁজার চেষ্টা করো, খুব লক্ষ্য করে দেখো। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার 2, এটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার 4, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার 2, 2 টু দ্য পাওয়ার 3, 2 টু দ্য পাওয়ার 4, 2 টু দ্য পাওয়ার 5, রাইট? তার মানে আমার এই নাম্বারগুলো কি কি কমন আছে এদের মধ্যে? এরা সবাই 2 টু দ্য পাওয়ার সামথিং, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কিভাবে লিখব দেখে নাও। এটাকে আমরা লিখব f ইজ ইকুয়াল টু x ইজ টু x ইজ ইকুয়াল টু 2 টু দ্য পাওয়ার n। এরকমভাবেই লিখি আমরা সেট বিল্ডার নোটেশনে। আমরা এক একটা এলিমেন্ট লিখি না, আমরা বলি ভাই ধরে নাও এলিমেন্টটা হচ্ছে এক্স, এবারে এক্স কি সেটা আমরা একটা জেনারেল ফর্মে বলি, ওর প্রপার্টিটা আমরা বলি এখানে, ঠিক আছে? তো আমরা বলছি এক্স কি, এক্স হচ্ছে 2 টু দ্য পাওয়ার n। এবারে যদি এই সেটটাকে দেখো তো n এর ভ্যালুটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা 2 টু দ্য পাওয়ার 1, 2 টু দ্য পাওয়ার 2, 2 টু দ্য পাওয়ার 3, 2 টু দ্য পাওয়ার 4, 2 টু দ্য পাওয়ার 5, মানে n এর ভ্যালুটা 1, 2, 3, 4, 5 এইভাবে চেঞ্জ হচ্ছে। তো অবভিয়াসলি এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে n বিলংস টু ক্যাপিটাল N। ক্যাপিটাল N আমরা কাকে ডিনোট করি? ক্যাপিটাল N দিয়ে, ন্যাচারাল নাম্বার, মানে n হচ্ছে ন্যাচারাল নাম্বার। আর আমরা কি দেখতে পাচ্ছি, n এর ভ্যালু কত দূর অবধি যাচ্ছে? 5 অবধি যাচ্ছে, তার উপরে যাচ্ছে না। তার মানে n ইজ লেস দ্যান 6, ঠিক আছে? তো এটা একটা কমন প্রপার্টি হয়ে গেল যে x এর ভ্যালু হচ্ছে 2 টু দ্য পাওয়ার n। n কিভাবে চেঞ্জ হচ্ছে? n চেঞ্জ হচ্ছে ফ্রম 1, কারণ আমরা বলে দিয়েছি যে n একটা ন্যাচারাল নাম্বার। তো 1, 2, 3, 4, 5 অবধি যাবে n এর ভ্যালু। তার মানে এই x এর ম্যাক্সিমাম ভ্যালু কি হবে? 2 টু দ্য পাওয়ার 5, রাইট? অ্যান্ড এক্স্যাক্টলি দ্যাট ইজ হোয়াট উই সি হিয়ার, 2 টু দ্য পাওয়ার 5 ইজ 32, রাইট? তো এইভাবে আমরা রোস্টার ফর্মে দেওয়া সেটটাকে লিখবো সেট বিল্ডার নোটেশনে। এবারে আমি নিশ্চয়ই এটা চাইবো যে এখানে যে বাকি যে কটা সেট রয়ে গেল, এ বি সি আর এফ, এই কটা তো আমি লিখেই দিলাম। এছাড়া ডি ই জি এইচ আই, এগুলো তোমরা এখনই খাতা পেন নিয়ে এগুলো প্র্যাকটিস করো, লিখে দেখো, আর লিখতে পারছো কিনা আমাকে বলো। যদি কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার হয়ে থাকে তাহলে এগুলো তোমরা নিজেই লিখতে পারবে। সবার আগে দেখে নেব এমটি সেট। এমটি মানে খালি, এমন সেট যার ভেতরে খালি, যার ভেতরে কিচ্ছু নেই, তার ভেতরে কোনো এলিমেন্টই নেই। তো এমটি সেটকে নাল সেট বা ভয়েড সেটও বলা হয়। এটাকে আমরা ডিনোট করি ফাই দিয়ে কিংবা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে খালি, এমটি, তবেই তো নাম এমটি সেট, ঠিক আছে? এবারে এমটি সেট কোন ক্ষেত্রে পাওয়া যায়? যেমন ধরো, মনে করো আমাদের কাছে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে যে সেট এ ইজ দ্য সেট অফ অল এক্স such that x is a natural number and x lies between 5 and 6। মানে বলা হচ্ছে যে এ সেটের ভেতরে এরকম এলিমেন্ট থাকবে যেটা ন্যাচারাল নাম্বার হবে, অথচ তার ভ্যালু 5-এর থেকে বড় আর 6-এর থেকে কম হবে। এবার তুমি নিজেই বলো, 5 একটা ন্যাচারাল নাম্বার, কিন্তু 5-এর পরে নেক্সট ন্যাচারাল নাম্বারই তো 6। 5 আর 6-এর মাঝামাঝি তো কোনো ন্যাচারাল নাম্বার নেই। তাহলে এই সেটটা কি হয়ে যাবে? এর ভেতরে কোনো এলিমেন্টই থাকবে না, রাইট? কারণ এরকম কোনো ভ্যালু পসিবলই নয়। তাই সেট এটা হয়ে যাবে একটা নাল সেট, ঠিক আছে? এইবারে এখানে যদি আমি একটু ঘুরিয়ে দিই, একটু টুইস্ট করে দিই, ধরো আমি বললাম যে আমার কাছে সেম ক্রাইটেরিয়া আছে, শুধু একটা জিনিস আমি চেঞ্জ করে দিলাম যে এ ইজ দ্য সেট অফ অল এক্স সাচ দ্যাট এক্স ইজ আ রিয়েল নাম্বার অ্যান্ড এক্স লাইজ বিটুইন 5 and 6। এবারে দেখো পুরো গল্পটাই পাল্টে গেল। 5 আর 6-এর মাঝখানে কোনো ন্যাচারাল নাম্বার নেই, কিন্তু 5 আর 6-এর মাঝখানে ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বারস তো আছে, তাই না? 5.1, 5.5 এগুলো কি? এগুলো তো 5 আর 6-এর মাঝখানেই লাই করে, আর এগুলো সবই রিয়েল নাম্বার, তাই না? তো সুতরাং এই কেসে যে সেট এটা হবে সেটা কিন্তু এমটি সেট হবে না। তাহলে চলো নাল সেটের ওপরে কিছু এক্সাম্পলস করা যাক।
এখানে আমরা দেখছি যে কিছু সেটস দেওয়া আছে যেগুলো অবভিয়াসলি সেট বিল্ডার নোটেশনে দেওয়া আছে, আর আমাদের বলতে হবে যে এগুলো নাল সেট কিনা। নাল সেট কখন হবে? যদি ওদের ভিতরে কোনো এলিমেন্ট না থাকে, ঠিক আছে। সব থেকে প্রথমে আমরা দেখে নেব সেট এ। সেট এ বলছে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এন। এই ক্যাপিটাল এনটা যখনই দেখবে তখনই বুঝে যাবে যে এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের নোটেশন। x মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, মানে এই কন্ডিশনটা এক্সকে স্যাটিসফাই করতে হবে। তো যদি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো এটা স্যাটিসফাই করতে হয়, তার মানে এক্সের ভ্যালু ইয়া তো ওয়ান হবে ইয়া ফির এক্সের ভ্যালু হবে টু, ঠিক আছে। তার মানে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, এক্স ইজ ইকুয়াল টু টুও এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। আর যেমন আমরা দেখতে পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু ওয়ানও একটা ন্যাচারাল নাম্বার, এক্স ইজ ইকুয়াল টু টুও একটা ন্যাচারাল নাম্বার, রাইট। তাহলে আমরা এই সেট এটাকে যদি রোস্টার ফর্মে লিখি তাহলে আমরা লিখতে পারি যে এ ইজ ইকুয়াল টু ওয়ান কমা টু। তাহলে এটা কি নাল সেট? একদমই না, কারণ এই সেটের ভেতরে একদম জলজান্ত দুটো এলিমেন্টস আছে, রাইট। তাহলে এটা কি নাল সেট? দিস ইজ নট আ নাল সেট, ঠিক আছে। এবারে দেখে নেব সেট বি। সেট বি এর ক্ষেত্রে দেওয়া আছে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এন, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর, মানে এক্স একটা ন্যাচারাল নাম্বার আর এক্স কি কন্ডিশন স্যাটিসফাই করে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর। তো যদি এক্সকে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হয় তাহলে এক্সের ভ্যালু কি হতে পারে? এক্সের ভ্যালু প্লাস টু হতে পারে, তাহলে এক্স স্কোয়ার ফোর হবে। আর এক্সের ভ্যালু মাইনাস টুও হতে পারে, তাহলেও এক্স স্কোয়ারের ভ্যালু ফোর হবে, ঠিক আছে। এবারে এক্স ইজ ইকুয়াল টু প্লাস টুটা একটা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, কিন্তু এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টুটা একটা ন্যাচারাল নাম্বার নয়। কিন্তু আমাকে এই সেটে কি দেওয়া আছে যে এক্স ন্যাচারাল নাম্বার হওয়া চাই, ঠিক আছে। তার মানে এই সেটের এলিমেন্ট প্লাস টু তো হবে কিন্তু মাইনাস টু হবে না। তাহলে আমরা এই সেট বিটাকে কি লিখতে পারি? এই সেট বি এর মধ্যে একটাই এলিমেন্ট থাকবে আর সেটা হচ্ছে টু। তাহলে এটা কি নাল সেট? একদমই না, কারণ এর ভেতরেও একটা এলিমেন্ট তো আছে, তাই না। তাহলে এটা কি নাল সেট? একদমই নয়। এবারে সবাই মনে মনে ভাবছে যে এই দুটো যখন নাল সেট নয়, তিন নম্বরেটা নিশ্চয়ই নাল সেট হবে, তাই না। চলো দেখা যাক সেট সি কি বলছে। সেট সি বলছে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এন অ্যান্ড টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে দেখে নি চলো, যদি টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো হতে হয়, যদি টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো হতে হয় তাহলে এক্সের ভ্যালু কি হতে হবে? টু এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, তার মানে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু। এইবারে তোমরাই বলো ওয়ান বাই টু এটা কি? এটা কি ন্যাচারাল নাম্বার? এটা ন্যাচারাল নাম্বারই নয়, এটা তো ন্যাচারাল নাম্বার নয়। তার মানে এই যে সেট সিটা এর ভেতরে কোন কোন এলিমেন্ট আছে বলো? এর ভেতরে কি এলিমেন্ট আছে? একটাই পসিবিলিটি ছিল ম্যাম, সেটা ছিল ওয়ান বাই টু, কিন্তু সেই পসিবিলিটিটাও গেল কারণ ওয়ান বাই টুটা ন্যাচারাল নাম্বার নয়। তার মানে এমন কোনো নাম্বার নেই যেটা এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে, দ্যাট ইজ এক্স একটা ন্যাচারাল নাম্বার প্লাস টু এক্স মাইনাস ওয়ান শুড বি ইকুয়াল টু জিরো। দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করার মতো এক্সের কোনো ভ্যালু পসিবলই নয়। তার মানে এটা কি? সি এর ভেতরে কি আছে? খালি আছে, কিচ্ছু নেই। তার মানে সেট সি হচ্ছে একটা নাল সেট। এরপরে দেখে নেব ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেট। ফাইনাইট মানে কি? ফিক্সড। ইনফাইনাইট মানে ইনডেফিনেট, কোনো লিমিট নেই, লিমিটলেস, তাই না। ফাইনাইট সেট মানে হচ্ছে এমন একটা সেট যার ভেতরে ফিক্সড নাম্বার অফ এলিমেন্টস আছে। যেমন ধরো সেট এ, এর ভেতরে কি কি এলিমেন্ট আছে? 1 2 3 4 5, এই পাঁচটাই এলিমেন্ট আছে, তাহলে এটা একটা ফাইনাইট সেট। অন্যদিকে যদি আমরা দেখি এই সেট বি, যেটার ভেতরে লেখা আছে 1 2 3 4 5 6 7 8 ডট ডট ডট, তার মানে কি এর ভেতরে ডট 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 মানে চলছে ইনফিনিটি পর্যন্ত। সুতরাং এর মধ্যে প্রচুর এলিমেন্টস আছে যেটা আমরা কাউন্ট করতে পারছি না। সুতরাং সেট বিটা হচ্ছে একটা ইনফাইনাইট সেট, ঠিক আছে। এবার যদি কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখি, যদি আমি বলি সেট অফ ডেজ ইন আ উইক, এবারে তুমি বলো ফাইনাইট হবে না ইনফাইনাইট? অফকোর্স ফাইনাইট সেট, কারণ একটা সপ্তাহে কটা দিন থাকে? 7টা দিন থাকে, রাইট। তো দ্যাট মিনস এটা ফাইনাইট, এই সেটের ভেতরে এক্স্যাক্টলি 7টাই এলিমেন্ট থাকবে। অন্যদিকে আমি যদি বলি সেট অফ অল পয়েন্টস ইন আ লাইন,
একটা লাইনে কতগুলো পয়েন্ট থাকে? ইনফিনিটি অফকোর্স, প্রচুর ইনফাইনাইট পয়েন্টস দিয়ে লাইন হয়, তো সুতরাং সেটা হয়ে যাবে ইনফাইনাইট সেট। চলো, ফাইনাইট আর ইনফাইনাইট সেট কি হয় সেটা তো দেখে নিয়েছে, এরপরে আবার এক্সাম্পলস দেখে নেব। এখানে আমাদের সেট এ আছে, যেখানে বলা হচ্ছে যে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার and x minus 1 into x minus 2 is equal to 0. চেনা চেনা লাগছে সেটটা? নিশ্চয়ই লাগছে, কারণ নাল সেটেও আমরা এই এক্সাম্পলটা নিয়েছিলাম। তো যেমন কি আমি নাল সেটে অলরেডি এক্সপ্লেন করেছিলাম যে x minus 1 into x minus 2 is equal to 0, এটা স্যাটিসফাই যদি করতে হয় তাহলে x এর ভ্যালু 1 হতে পারে, x এর ভ্যালু 2 হতে পারে। আর যেমন আমরা দেখছি এই দুটোই ন্যাচারাল নাম্বার, তাই না? তার মানে আমরা বলতে পারি যে এই যে সেট এটা, এর ভেতরে কি কি এলিমেন্ট থাকবে? 1 and 2। এবারে তুমি বলো এটা কি ফাইনাইট সেট? নিশ্চয়ই ফাইনাইট সেট, কারণ এই সেটের ভেতরে একটা ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে। কতগুলো এলিমেন্টস আছে? 1, 2, দুটো এলিমেন্ট আছে। সো দিস ইজ ডেফিনেটলি আ ফাইনাইট সেট। ঠিক, চলো নেক্সট দেখে নিই। সেট বি, x belongs to natural number n and x greater than 6, মানে x কে দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। প্রথম হচ্ছে এটা ন্যাচারাল নাম্বার হওয়া উচিত, দ্বিতীয় এটা 6 এর থেকে বড় হওয়া উচিত। ঠিক আছে, এবারে তুমি নিজেই ভাবো এই সেট বি এর ভেতরে কোনখান থেকে এলিমেন্টস লেখা শুরু করব? ন্যাচারাল নাম্বার যেটা 6 এর থেকে বড়, 6 এর থেকে বড় ন্যাচারাল নাম্বার 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10, 11, 12, 13। থামবো কোথায়? থামবো কোথায় তা তো জানি না, কারণ এতে লেখা নেই যে এক্স কত দূর পর্যন্ত যাবে। এতে লেখা আছে যে 6 এর থেকে বড়, 6 এর থেকে বড় 100ও, 6 এর থেকে বড় 1000ও, 6 এর থেকে বড় 10,000ও। তার মানে আমাদের এই রেলগাড়ি চলতেই থাকবে, রাইট? তার মানে এটা কি ফাইনাইট সেট? নো, দিস ইজ নট ফাইনাইট সেট, কারণ এর ভেতরে আমরা ইনফাইনাইট নাম্বারস লিখতে পারি, সুতরাং এটা হয়ে যাবে আমাদের ইনফাইনাইট সেট। ঠিক, চলো দেখে নি সেট সি। সেট সি বলছে x belongs to natural number and 2x minus 1 is equal to 0। এইটাও চেনা চেনা লাগা উচিত। ঠিক আছে, যদি 2x minus 1কে 0-র ইকুয়াল হতে হয় তাহলে x এর ভ্যালু কি হবে? 1/2। সিম্পল ইকুয়েশন, 1টা এদিকে নিয়ে যাও তো +1, আর তারপর 2টা নিচে চলে আসবে, তো x is equal to 1/2। কিন্তু x is equal to 1/2 doesn't belong to a natural number, which means সেট C এর ভেতরে কোনো এলিমেন্টই থাকবে না। এইবারে যেটা ডাউট আসতে পারে তোমাদের, সেটা হচ্ছে যে যখন সি এর ভেতরে কোনো এলিমেন্টই নেই তখন কি এটা ফাইনাইট সেট না ইনফাইনাইট সেট? ভেবে দেখো, এখন কোনো এলিমেন্টই নেই এর ভেতরে। তো যখন আমরা বলি ভেতরে কোনো এলিমেন্টই নেই, তার মানে এটা কি? এটা নাল সেট, রাইট? এর ভেতরে কি আছে? কিচ্ছু নেই, খালি, 0, রাইট? সো দ্যাট মিনস এটা কোন ক্যাটাগরিতে পড়বে? ইনফাইনাইট সেট তো ডেফিনেটলি নয়, কারণ ইনফাইনাইট সেটে প্রচুর এলিমেন্টস থাকে, এতে তো এলিমেন্ট নেই। তো সুতরাং এই ধরনের নাল সেট ফল করবে ফাইনাইট সেটের ক্যাটাগরিতে। ইকুয়াল সেট কাদের বলে? ইকুয়াল মানে সমান, নাম থেকেই বোঝা যাচ্ছে যে ইকুয়াল সেট। দুটো সেটকে আমরা ইকুয়াল তখনই বলবো যখন দুটো সেটে এক্স্যাক্টলি সেম এলিমেন্টস থাকবে। ঠিক আছে, ধরে নাও আমার কাছে একটা সেট আছে এ, যার ভেতরে 3টে এলিমেন্ট আছে 1, 2, 3। আমার কাছে আরেকটা সেট আছে বি, যার ভেতরেও 3টে এলিমেন্টস আছে 3, 2, 1। ঠিক আছে, এবারে আমি তোমায় জিজ্ঞেস করছি এই দুটো কি ইকুয়াল সেট? তুমি কি বলবে? দে আর ইকুয়াল সেটস, কারণ দুটো সেটেই 1, 2, 3 এক্স্যাক্টলি সেম এলিমেন্টস আছে, শুধু কিসের তফাৎ? অর্ডারের তফাৎ। আর আমরা আগেই দেখে নিয়েছি যে রোস্টার ফর্মে আমরা কোন অর্ডারে এলিমেন্টসগুলো লিখছি সেটা একদমই ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, তো সুতরাং এই এক্সাম্পলে এ আর বি হচ্ছে ইকুয়াল সেটস। এরপর আর একটা এক্সাম্পল নেওয়া যাক। লেট আস সাপোজ আমাদের কাছে একটা সেট আছে পি, যার মধ্যে এলিমেন্টস আছে 2, 3, 4। আর একটা সেট আছে কিউ, যার মধ্যে এলিমেন্টস আছে 3, 4, 5। এবারে তুমি বলতে পারো যে ম্যাম 3, 4 তো দুটোতেই আছে, কিন্তু তাতে কি হয়েছে? প্রত্যেকটা সেম এলিমেন্ট তো নেই। কিউতে আছে 4 কিন্তু পিতে আছে 2, তার মানে এক্স্যাক্টলি সেম এলিমেন্টস দুটো সেটে নেই, সুতরাং পি অ্যান্ড কিউ আর আনইকুয়াল সেটস। এরপরে আর একটা ট্রিকি এক্সাম্পল দেওয়া যাক, কি বলো? ঠিক আছে, ধরে নাও আমাদের কাছে একটা সেট আছে এ, যাতে এলিমেন্টস আছে 1, 2, 3।
আমাদের কাছে আর একটা সেট আছে বি, যাতে এলিমেন্টস আছে 1, 2, 2, 3, 3। ঠিক আছে, এই দুটো কি ইকুয়াল সেট? একেবারেই ইকুয়াল সেট। কেন? কারণ আমি আগেই বলেছিলাম রোস্টার ফর্মে আমরা জেনারেলি কি সবসময় কি ট্রাই করি, যাতে আমরা এলিমেন্টসকে রিপিট করে না লিখি। তো 1, 2, 2, 3, 3 লেখাও যা, আর 1, 2, 3 লেখাও তাই। তো সুতরাং এই কেসেও সেট এ আর সেট বি হচ্ছে ইকুয়াল সেটস। এরপরে দেখে নেব আমরা আর একটা নতুন কনসেপ্ট, সেটা হলো সাবসেট অ্যান্ড সুপারসেটের কনসেপ্ট। যদি মনে করো আমাদের কাছে একটা সেট আছে এ আর একটা সেট আছে বি, যদি এর প্রত্যেকটা এলিমেন্ট বি সেটেও আছে, ঠিক আছে, ইনফ্যাক্ট বি সেটে আরও কিছু এক্সট্রা এলিমেন্টও আছে, তাহলে আমরা কি বলি? এ ইজ এ সাবসেট অফ বি। ঠিক আছে, তার মানে বিটা কি হচ্ছে? বিতে বেশি এলিমেন্ট আছে, আর বি এর ওই বেশি এলিমেন্টের মধ্যে কিছু এলিমেন্টস এতে আছে। ঠিক আছে, তার মানে যে বি সেটটা সেটা হচ্ছে বিগ বস, ঠিক আছে, আর এ সেটটা হচ্ছে ওই বিগ বসের আন্ডারে যে কাজ করছে। ঠিক আছে, তো সামথিং লাইক দ্যাট। তো এ ইজ আ সাবসেট অফ বি। একটা এক্সাম্পল দিই, ধরো বি সেটটা হচ্ছে সেট অফ অল স্টুডেন্টস ইন ইয়োর স্কুল। তোমার স্কুলে যতগুলো বাচ্চা আছে সেটা হচ্ছে কোন সেটটা? বি। আর সেট এটা হচ্ছে সেট অফ অল স্টুডেন্টস ইন ইয়োর ক্লাস। তোমার ক্লাসে যতগুলো বাচ্চা আছে সেটা হচ্ছে সেট এ। এবারে খুব অবভিয়াস যে তোমার ক্লাসে যতগুলো বাচ্চা আছে সেই সব বাচ্চাগুলোও তো তোমার স্কুলে আছে, রাইট? তো আমরা কি বলতে পারি যে এ ইজ আ সাবসেট অফ বি। এবারে ম্যাথামেটিক্স, তো সুতরাং যে কোনো জিনিস লেখার একটা শর্টকাট নোটেশন তো থাকতেই হবে। তো সাবসেটের নোটেশন হচ্ছে এই সিম্বলটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি এ ইজ আ সাবসেট অফ বি। যখনই এ বি এর সাবসেট হয় তখনই বি কি হয়ে যায়? এর বি হয়ে যায় সুপারসেট। যেমন আমি আগেই বললাম বি ইজ দ্য বস ইন দিস কেস, তো বি হয়ে যায় সুপারসেট। সুপার মানে বড়, বড় বা মানে যাও বলে নাও একটু সুপিরিয়র বেসিক্যালি। তো বি ইজ এ সুপারসেট অফ এ। সাবসেটের কনসেপ্টে দুটো জিনিস মনে রাখতে হবে, যে কোনো সেট নিজের অলওয়েজ সাবসেট। ঠিক আছে, মানে সেট বি, ধরো সেট বিতে 5টা এলিমেন্ট আছে, 1, 2, 3, 4, 5। ঠিক আছে, তো সুতরাং সেট বি নিজে নিজেরই সাবসেট, কারণ সেট বিতে নিজে সব এলিমেন্টগুলো আছে যেগুলো নিজের মধ্যে আছে। তো সুতরাং এভরি সেট ইজ আ সাবসেট অফ ইটসেলফ। 2 নম্বর কথা মনে রাখতে হবে যে ফাই, দ্যাট ইজ নাল সেট, ইজ আ সাবসেট অফ এভরি সেট। যে কোনো সেটের সাবসেট হচ্ছে ফাই। ফাই কেন? কারণ ফাইয়ে কোনো এলিমেন্টই নেই, পুরো খালি, রাইট? তো প্রত্যেকটা সেটে ওই খালির পরে আরও কিছু এলিমেন্ট আছে, রাইট? সো উইথ দ্যাট লজিক তুমি বলতে পারো যে নাল সেট ইজ আ সাবসেট অফ এভরি সেট। তাহলে বাচ্চারা আমরা দেখে নেবো কিছু এক্সাম্পলস অফ সাবসেটস। ঠিক আছে, ম্যাথামেটিক্স ওয়ার্ল্ডে আমরা কিছু পপুলার সেটসের ব্যাপারে কথা বলেছিলাম শুরুতেই এই ভিডিওতে, যেখানে আমরা কথা বলেছিলাম ক্যাপিটাল এন মানে সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ র্যাশনাল নাম্বার, সেট অফ ইন্টিজার্স, সেট অফ রিয়েল নাম্বারসের ব্যাপারে। ঠিক আছে, তো আমরা কি জানি? প্রত্যেকটা রিয়েল নাম্বার, প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার 1, 2, 3, 4, 5, 6 এগুলো সবই ইন্টিজারকে বিলং করে, তাই মানে প্রত্যেকটা ইন্টিজার ন্যাচারাল নাম্বার না হলেও প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার কিন্তু ইন্টিজার। ঠিক আছে, তো সুতরাং আমরা কি বলতে পারি? ক্যাপিটাল এন ইজ আ সাবসেট অফ জেড। ঠিক আছে, সিমিলারলি এই যে ইন্টিজারগুলো, এগুলো সব ইন্টিজারগুলোই কিন্তু র্যাশনাল নাম্বার। ঠিক আছে, তো সুতরাং আমরা কি বলতে পারি? যে জেড ইজ আ সাবসেট অফ কিউ। ঠিক সিমিলারলি এই যে র্যাশনাল নাম্বারগুলো, এই সব র্যাশনাল নাম্বারগুলো কিন্তু রিয়েল নাম্বারস, কিন্তু সব রিয়েল নাম্বারস র্যাশনাল নাম্বারস নয়। তার মানে কে বস? রিয়েল নাম্বার বস অফকোর্স। সুতরাং আমরা বলতে পারি কিউ ইজ আ সাবসেট অফ ক্যাপিটাল আর। ঠিক আছে, বুঝতে পারলে এই এক্সাম্পলটা দিয়ে আই হোপ কি সাবসেটের কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে গেছে। আরও একটা এক্সাম্পল নেওয়া যাক। লেট আস সাপোজ আমাদের কাছে একটা সেট আছে যার ভেতরে এলিমেন্টস হচ্ছে এ, ই, আই, ও, ইউ। আমাদের কাছে আর একটা সেট বি আছে যার ভেতরের এলিমেন্টস হচ্ছে এ, বি, সি, ডি। এবারে আমি যদি জিজ্ঞেস করি কি এ বি এর সাবসেট না বি এ এর সাবসেট, তুমি কি বলবে? আসলে কেউই কারোর সাবসেট নয়, কারণ যদি এ সেটটাতে আমরা দেখি এতে এ, ই, আই, ও, ইউ আছে, এই প্রত্যেকটা এলিমেন্ট বিতে নেই, রাইট? তো সুতরাং এরকম নয় যে বিতে অনেক এলিমেন্ট আছে আর তার মধ্যে থেকে 5টা এলিমেন্ট এতে আছে। তো সুতরাং এ ইজ নট আ সাবসেট অফ বি। ভাইসা ভার্সা যদি আমরা দেখি, বি এর মধ্যে আছে এ, বি, সি, ডি, এই সবকটা এলিমেন্ট এতে আছে কি? না, এতে অন্য আরও কিছু কিছু এলিমেন্ট আছে, যেমন ই, আই, ও, ইউ।
ঠিক আছে, তার মানে বি অলসো ইজ নট আ সাবসেট অফ এ। সিঙ্গলটন সেট, তুমি নিজে নিজেই গেস করো এটা কি হবে। সিঙ্গল মানে একা, একলা। সিঙ্গলটন সেট আমরা এমন সেটকে বলি যার ভেতরে শুধুমাত্র একটাই এলিমেন্ট আছে। যেমন ধরো লেটস টক অ্যাবাউট আ সেট এ, এর ভেতরে আমরা একটাই এলিমেন্ট দেখতে পাচ্ছি স্মল এ, সুতরাং এটা একটা সিঙ্গলটন সেট। এছাড়াও কিছু এক্সাম্পলস আরও দেখে নেব। সিঙ্গলটন সেটেরও কিছু এক্সাম্পলস দেখা যাক। প্রথম সেট এ, x belongs to natural number and x minus 1 into x minus 2 is equal to 0, মানে x এর উপরে দুটো দায়িত্ব আছে, x কে একটা ন্যাচারাল নাম্বার হতে হবে আর x কে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতে হবে। এই ইকুয়েশনটা স্যাটিসফাই করার জন্য x এর ভ্যালু ইয়া তো 1 হতে পারে না তো 2 হতে পারে, ঠিক আছে। তার মানে এই সেটটাকে যদি আমরা রোস্টার ফর্মে লিখি তাহলে এর দুটো এলিমেন্ট হবে 1 আর 2। তাহলে তুমি বলো এটা কি সিঙ্গলটন সেট হবে? অ্যাবসলিউটলি নট, কারণ সিঙ্গলটন সেটে শুধু একটা সিঙ্গল এলিমেন্ট থাকে যেটা এখানে নেই। সুতরাং এই সেটটা সিঙ্গলটন সেট একেবারেই নয়। ঠিক, চলো দেখিয়ে নিই আমরা সেট বি। সেট বি বলছে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এন অ্যান্ড এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এই দুটো কন্ডিশন, এক্স স্কোয়ারকে যদি 4 এর ইকুয়াল হতে হয় তাহলে এক্স এর ভ্যালু +2 হতে পারে, এক্স এর ভ্যালু -2ও হতে পারে, ঠিক আছে। এবারে এক্স এর ভ্যালু +2টা তো চলো একটা ন্যাচারাল নাম্বার, কিন্তু -2টা কি ন্যাচারাল নাম্বার? না, নয়, কারণ ন্যাচারাল নাম্বার তো শুরুই হয় 1 থেকে, +1 থেকে, রাইট। তো সুতরাং -2 দুটো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে পারলো না। তার মানে যদি আমরা এই সেট বিটাকে রোস্টার ফর্মে লিখি তো এর ভেতরে একটাই এলিমেন্ট থাকবে আর সেই এলিমেন্টটা হলো 2। তাহলে এটা কি সিঙ্গলটন সেট? অ্যাবসলিউটলি, দিস ইজ আ সিঙ্গলটন সেট। এবারে ডিসকাস করব আমরা পাওয়ার সেট। পাওয়ার মানে যার কাছে সব থেকে বেশি পাওয়ার, নট এক্স্যাক্টলি, বাট ধরে নাও আমাদের কাছে একটা সেট আছে এ, ঠিক আছে। এই সেটের যত পসিবল সাবসেটস, ঠিক আছে, সেই সব সাবসেটের সেটটাকে আমরা বলি পাওয়ার সেট। বুঝতে পারলে? মানে ধরে নাও একটা সেট আছে এ যার ভেতরে দুটো এলিমেন্ট আছে 1, 2, ঠিক আছে, এইভাবে ডিনোট করব। এবারে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, তুমি আমাকে বলো যে এই সেট এটার পসিবল সাবসেটস কি কি? একটা তো তুমি বলে দেবে নাল সেট, কারণ নাল সেট যে কোনো সেটের সাবসেট হয়। আর একটা তুমি বলে দেবে এই সেটটা নিজে, কারণ যে কোনো সেট তার নিজের সাবসেট হয়। তো দুটো সাবসেট তো আমি বার করে নিলাম। এছাড়া একটা সাবসেট হতে পারে অনলি 1, মানে শুধু 1 এলিমেন্টটা আছে। সাবসেট মানেই তো তাই যে ভাই এর মধ্যে যত এলিমেন্ট আছে তার মধ্যে থেকে কিছু এলিমেন্টস থাকা চাই। তো শুধু 1 থাকলেও এই গিভেন সেটের সাবসেট হবে, শুধু 2 থাকলেও এই গিভেন সেটের সাবসেট হবে, ঠিক আছে। তার মানে এই চারটে সেট হচ্ছে এই গিভেন সেট এর পসিবল সাবসেটস, ঠিক আছে। এইবারে এই যতগুলো সাবসেট পসিবল তাদের যে কালেকশনটা সেটাকে আমরা বলি পাওয়ার সেট। এবারে নামটার মানে বুঝতে পারছো তো পাওয়ার সেট কেন? কারণ পাওয়ার সেট হচ্ছে বাপ কা ভি বাপ, রাইট। তার মানে এই সেটের যতগুলো পসিবল সাবসেট সেই সব সাবসেটের সেটটাকে আমরা বলি পাওয়ার সেট। এরপরে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখে নেবো যে কীভাবে আমরা এক্স্যাক্টলি একটা গিভেন সেটের পাওয়ার সেট লিখি। চলো একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই যে পাওয়ার সেট আমরা এক্স্যাক্টলি কীভাবে লিখি। তো এখানে আমাদের কাছে একটা সেট দেওয়া আছে এ যার ভেতরে 3টে এলিমেন্ট আছে 1, 3, 4, ঠিক আছে। এবারে এর পাওয়ার সেট লেখার জন্যে আমাদের এই গিভেন সেটটার অল পসিবল সাবসেটস প্রথমে লিখে নিতে হবে, ঠিক আছে। সাবসেট মানে কি? এরকম একটা সেট যার ভিতরে ইয়া তো এতগুলো এলিমেন্ট আছে নয়তো এর থেকে কম এলিমেন্ট আছে। এতে যেমন 3টে এলিমেন্ট আছে, তো যে কোনো এরকম একটা সেট যার মধ্যে এই 3টের মধ্যে থেকে একটা বা দুটো বা এই 3টে এলিমেন্টই আছে কিন্তু এর থেকে বেশি এক্সট্রা কোনো এলিমেন্ট নেই। তো তাহলে দেখে নি চলো পসিবল সাবসেটস। একটা পসিবিলিটি হতে পারে যে এমন একটা সেট যার ভেতর কোনো এলিমেন্টই নেই, বেসিক্যালি নাল সেট। নাল সেট এনি গিভেন সেটের সাবসেট হয়, কারণ নাল সেটে কোনো এলিমেন্ট নেই, 0 এলিমেন্ট আছে, রাইট। ওকে, পসিবল যদি আমরা বলি 1 মেম্বারওয়ালা সেট কি কি পসিবল? একটা হতে পারে 1, একটা হতে পারে 3, একটা হতে পারে 4। দেখো এইগুলো প্রত্যেকটাই কিন্তু এই গিভেন সেট এর সাবসেট। কেন? এই যে 1,
একটাই এলিমেন্ট আছে, কিন্তু এই একটা এলিমেন্ট এই সেটটাতেও রয়েছে, তার মানে এই 1টা কি হলো, গিভেন সেট এ এর একটা সাবসেট। সিমিলারলি 3, 4 এগুলো এই গিভেন সেটের একটা সাবসেট। এবারে 2 মেম্বার সাবসেটও হতে পারে, যেমন 1,3 কিংবা 1,4 কিংবা 3,4। এগুলো হচ্ছে সব টু মেম্বারওয়ালা সেট, যেগুলো এই গিভেন সেটের সাবসেট। আবার এরকমও হতে পারে যে এরকম একটা সাবসেট যেটাতে 3টে এলিমেন্টই রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যত পসিবল সাবসেট সেগুলো লিস্ট ডাউন করে নিয়েছি। পাওয়ার সেট আমরা কাকে বলি? সেট অফ অল পসিবল সাবসেটস, মানে এই পুরো পসিবল সাবসেটের যে সেটটা সেটাকেই আমরা বলি পাওয়ার সেট। পাওয়ার সেট আমরা ডিনোট করি ক্যাপিটাল পি দিয়ে। যদি গিভেন সেটটা এ, তাহলে পাওয়ার সেট অফ এ কে আমরা ডিনোট করি পি অফ এ, এরকমভাবে। এখানে আমি আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট বলবো। খেয়াল করে দেখো, এই যে গিভেন সেট এ, এতে কটা এলিমেন্ট আছে? 3টে, 1, 3, 4, রাইট? তার মানে নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, এইবারে খেয়াল করে দেখো তো, এই পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট আছে? পাওয়ার সেটের এলিমেন্ট কারা? এইটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8. That means number of elements in power set of A is equal to 8. ঠিক আছে, এইখান থেকে আমরা একটা জেনারেলাইজড কনসেপ্ট বার করতে পারি যে যদি কোনো একটা গিভেন সেট এ তে নাম্বার অফ এলিমেন্টস n হয়, ঠিক আছে, তাহলে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য পাওয়ার সেট অফ এ উইল বি ইকুয়াল টু 2 to the power n, and this is a super duper important concept. কোয়েশ্চেনে কাজে লাগতে পারে এই কনসেপ্টটা। এবার এখানে ভেরিফাই করে দেখে নাও, এই সেট এ তে নাম্বার অফ এলিমেন্টস ছিল 3, তার মানে এর যখন তুমি পাওয়ার সেট বানাবে তো পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে? 2 to the power 3, দ্যাট ইজ 8। নাও এই ছোট্ট ফর্মুলাটা অনেক সময় তোমাকে হেল্প করবে যখন তুমি পাওয়ার সেট লেখো। ঠিক আছে, যদি সেটটা একটু বড় হয় তাহলে পাওয়ার সেটে অনেকগুলো এলিমেন্টস থাকবে। জাস্ট টু এনশিওর কি তুমি কোনো এলিমেন্ট মিস করোনি, তুমি এই ফর্মুলাটা দিয়ে ক্রস চেক করতে পারো। এরপরে গল্প শুনতে হবে ইউনিভার্সাল সেটের। ইউনিভার্সাল সেট, এই কথাটা কোথা থেকে এসেছে? একটুখানি নামটায় ফোকাস করো, ইউনিভার্স থেকে, মানে বিশ্ব, ব্রহ্মাণ্ড, রাইট? তো ইউনিভার্স কথাটার মানেই হচ্ছে যে এটা এরকম একটা সেট যার ভেতরে বাকি সব সেট বিলং করবে, মানে সব এলিমেন্টস এর ভেতরে থাকবে। ঠিক আছে, যেমন ধরো আমি যদি বলি যে আমি থাকি আমার একটা ঘরের ভেতর, ঠিক আছে, আমার ঘরটা হচ্ছে লেটস সে ব্যাঙ্গালোর শহরে, ব্যাঙ্গালোর শহরটা হচ্ছে কর্ণাটকা স্টেটে, কর্ণাটকা স্টেটটা হচ্ছে ইন্ডিয়া কান্ট্রির ভেতরে, ইন্ডিয়া কান্ট্রিটা হচ্ছে আর্থের মধ্যে। ঠিক আছে, আর্থটা হচ্ছে কিসের মধ্যে? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে ইউনিভার্সাল সেট মানে এমন একটা সেট যার ভেতরে একটা পার্টিকুলার সিচুয়েশানে আমরা যা যা এলিমেন্টসের কথা বলছি সেই সব এলিমেন্টস ওই ইউনিভার্সাল সেটের ভেতরে বিলং করবে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দিই। লেট আস সাপোজ যে আমরা কথা বলছি একটা সিচুয়েশনের, এটা ডিপেন্ড করবে একটা পার্টিকুলার সিচুয়েশনের ওপর। লেট আস আমরা একটা সিচুয়েশনের কথা বলছি যেখানে আমরা নাম্বারস নিয়ে ডিসকাস করছি। ঠিক আছে, এবারে আমরা যদি র্যাশনাল নাম্বারের কথা বলি বা ন্যাচারাল নাম্বারের কথা বলি বা লেটস সে ইন্টিজারের কথা বলি, এই সব কিছুই কিসে বিলং করে? এই সব কিছুরই যেটা সুপার সেট, সেটা কি? সেটা হচ্ছে রিয়েল নাম্বারস। তাহলে আমরা বলতে পারি যে রিয়েল নাম্বার ক্যাপিটাল আর এখানে ইউনিভার্সাল সেট, কারণ রিয়েল নাম্বারের ভেতরে বাকি যাবতীয় নাম্বারস তার ভেতরে ফল করছে, তার এলিমেন্টসের মধ্যে পড়ছে। তো সুতরাং রিয়েল নাম্বারস একটা ইউনিভার্সাল সেট। যখন আমরা নাম্বারসের ডিসকাশন করছি, মানে যখন আমরা একটা গিভেন সিচুয়েশনের কথা বলছি, তখন যত পসিবল এলিমেন্টস সেই সব এলিমেন্টসগুলো রিয়েল নাম্বারসের মধ্যেই ফল করছে। তো সুতরাং এটা একটা ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটকে আমরা জেনারেলি ডিনোট করি ক্যাপিটাল ইউ দিয়ে। আর আরেকটু আগে গিয়ে যখন আমরা ভেন ডায়াগ্রামসের ব্যাপারে জানবো তখন আমরা দেখব যে ইউনিভার্সাল সেটকে আমরা ডিনোট করি রেক্ট্যাঙ্গল দিয়ে ইন আ ডায়াগ্রাম। দেখো, সেটসের কনসেপ্টটাকে খুব ভালোভাবে বুঝতে হলে ভালো করে বুঝে নিতে হবে ইন্টারভ্যালসের কনসেপ্টটাকেও। ঠিক আছে, ইন্টারভ্যাল আমাদের কাছে দু রকমের হয়, একটা হয় ওপেন ইন্টারভ্যাল, একটা হয় ক্লোজড ইন্টারভ্যাল।
জেনারেলি তোমরা নোটিস করবে ওপেন ইন্টারভ্যাল আমরা সব সময় ফার্স্ট ব্র্যাকেটকে দিয়ে ডিনোট করি। ফার্স্ট ব্র্যাকেট এরকম দেখতে হয়, ঠিক আছে। এবারে দেখো হাতটাকে যদি তুমি ফার্স্ট ব্র্যাকেটের শেপে রাখো, এই দুটোকে জয়েন করে দিলে কি হচ্ছে, ও ও মানে ওপেন ইন্টারভ্যাল। তো এইভাবে মনে রাখতে হবে যে ওপেন ইন্টারভ্যাল সবসময় আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডিনোট করি। ওপেন কথাটার মানে হচ্ছে কি, খোলা। খোলা খোলা মানে কি, ফ্রি, খোলা, কেউ তোমাকে ধরে রাখেনি, বেঁধে রাখেনি, কোনো তোমার ওপর রেস্ট্রিকশন নেই, একদম খোলা। খোলা মানে কি, খোলার মানে হচ্ছে যদি আমি বলি এক্স বিলংস টু এ কমা বি, যেখানে ওপেন ইন্টারভ্যাল আছে, তার মানে এক্সের ভ্যালু এর থেকে বেশি কিন্তু বি এর থেকে কম, তার মানে এ আর বি এই দুটো ভ্যালু ইনক্লুডেড নয়, রাইট। মানে এ আর বি এই লাস্টের যে দুটো এন্ড পয়েন্টস, এই দুটো এন্ড পয়েন্টসকে আমরা খোলা ছেড়ে দিয়েছি, এই দুটো এন্ড পয়েন্ট ইনক্লুডেডই নয়। মানে এক্সের ভ্যালু এ হতে পারে না, এক্সের ভ্যালু বি হতে পারে না, এক্সের ভ্যালু এ আর বি এর মাঝের ভ্যালুগুলো হতে পারে, ঠিক আছে। এটা হলো ওপেন ইন্টারভ্যাল। তাহলে সবারই মনে থাকবে ওপেন ইন্টারভ্যাল আমরা ডিনোট করি কি দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। দেখো ফার্স্ট ব্র্যাকেট জয়েন করলে ও হয়, অ্যান্ড ও ইজ ওপেন ইন্টারভ্যাল। ওপেন মানে খোলা, সুতরাং আমরা এন্ড পয়েন্ট দুটোকে খোলা ছেড়ে দিয়েছি। এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ কমা বি, এর মানে হলো এক্সের ভ্যালু এর থেকে বড় কিন্তু বি এর থেকে কম, ঠিক। এরপরে দেখে নেবো আমরা ক্লোজড ইন্টারভ্যাল। ক্লোজড ইন্টারভ্যাল আমরা ডিনোট করি থার্ড ব্র্যাকেট দিয়ে, যেটা খানিকটা এরকম দেখতে হয়। সো থার্ড ব্র্যাকেট যদি দুটোকে জয়েন করি তাহলে দেখো একটা স্কোয়ার শেপের জানলার মতো জিনিস দেখতে পাচ্ছি। জানলা কীরকম জানলা, বন্ধ জানলা, ক্লোজড জানলা, ঠিক আছে। ক্লোজড মানে বন্ধ করে রাখা হচ্ছে, ঠিক আছে, ফ্রি নয় কিন্তু এখানে, খোলা নয় এখানে। তো সুতরাং যদি আমরা লিখি এক্স বিলংস টু এ কমা বি ক্লোজড ব্র্যাকেটস या फिर ক্লোজড ইন্টারভ্যাল, তার মানে হচ্ছে এক্সের ভ্যালু এ হতে পারে বা এর থেকে বেশি, সিমিলারলি এক্সের ভ্যালু বি হতে পারে বা বি এর থেকে কম। তার মানে এই সিচুয়েশনে এক্সের ভ্যালু এ থেকে বি পর্যন্ত যে কোনো ভ্যালু হতে পারে, এ অ্যান্ড বি ইনক্লুডেড, ঠিক আছে। তাহলে সবারই মনে থাকবে ওপেন অ্যান্ড ক্লোজড ইন্টারভ্যালস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে কিছু সেট দেওয়া আছে, সেট বিল্ডার নোটেশনে আমাদের এগুলোকে ইন্টারভাল ফর্মে লিখতে হবে। খুব বেসিক কনসেপ্ট, কিন্তু এই কনসেপ্টগুলোই যদি ক্লিয়ার না হয় তাহলে আগের যে বড় বড় কনসেপ্টগুলো সেগুলো আরোই ডামাডোল হয়ে যাবে, ঠিক আছে। তো চলো প্রথমটা দেখা যাক। প্রথমে দেওয়া আছে যে এক্স বিলংস টু আর -4 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু 6। তার মানে এক্সের দুটো বাউন্ডারি কী কী, একটা হচ্ছে -4, একটা হচ্ছে 6, কিন্তু এক্সের ভ্যালুটা -4-এর ইকুয়াল কখনো হয় না। তার মানে -4-এর দিকটাতে হয়ে যাবে ওপেন ব্র্যাকেট, কিন্তু এক্সের ভ্যালুটা অন্যদিকে, যে এক্স আর এই 6-এর যে ভ্যালুটা, এই 6-এর ইকুয়ালও হতে পারে, তার মানে 6-এর দিকেরটা হয়ে যাবে ক্লোজড ব্র্যাকেট। ভেরি সিম্পল, ঠিক আছে। চলো সিমিলারলি পরের এক্সাম্পলটা দেখে নিই। পরের এক্সাম্পলে বলছে এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 লেস দ্যান ইকুয়াল টু 4। তার মানে এক্সের যে দুটো দিকের যে দুটো লিমিট, সেই লিমিট দুটো কী কী, 3 আর 4। এক্স 3-এরও ইকুয়াল হতে পারে, তার মানে 3-এর দিকটাও ক্লোজ, আবার এক্স 4-এরও ইকুয়াল হতে পারে, তার মানে 4-এর দিকটাও ক্লোজড, ঠিক আছে। তার মানে এটা কোন দিকে, দেখো এটা দুদিকেই ক্লোজড ইন্টারভাল, ঠিক আছে। তো এইভাবে আমরা ইন্টারভাল ফরম্যাটে লিখি। এরপরে দেখে নেবো আমরা একটা সুপার ডুপার ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, যাকে আমরা বলি ভেন ডায়াগ্রামস। ভেন ডায়াগ্রামস এক ধরনের ডায়াগ্রামস, যেই ডায়াগ্রামসের হেল্প দিয়ে আমরা সেটসের ইম্পর্ট্যান্ট অপারেশনসগুলোকে আরও ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারি। নামটা একটু অদ্ভুত, অদ্ভুত এই জন্যে কারণ এই নামটা রাখা হয়েছে একজনের ওপর, যার নাম ছিল জন ভেন, যিনি এই পুরো ভেন ডায়াগ্রামসের ওপরে রিসার্চ করেছিলেন। ভেন ডায়াগ্রামস যখনই তোমরা দেখবে, এতে দেখতে পাবে রেক্ট্যাঙ্গল অ্যান্ড সার্কেলস। রেক্ট্যাঙ্গলটা ডিনোট করে ইউনিভার্সাল সেট। আমি আগেও বলেছি যে পার্টিকুলার সিচুয়েশনের আমরা কথা বলছি, সেই সিচুয়েশনের একটা ইউনিভার্সাল সেট হয়, সেই ইউনিভার্সাল সেটের ভেতরে সব এলিমেন্টস বিলং করে, ঠিক আছে। তো ইউনিভার্সাল সেটটাকে ডিনোট করি আমরা একটা রেক্ট্যাঙ্গল দিয়ে, আর তার ভেতরে যে সেটসগুলো আছে সেগুলোকে আমরা ডিনোট করি ইউজিং সার্কেলস।
চলো একটা এক্সাম্পল দেখি। ধরো আমাদের একটা ইউনিভার্সাল সেট আছে যার ভেতরের এলিমেন্টস হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। তো সুতরাং আমরা একটা রেক্ট্যাঙ্গেল বানিয়ে ফেলেছি যার ভেতরে 1 2 3 4 5 6 7 8 9 10 এই এলিমেন্টগুলো আছে। এইবারে ধরো একটা সেট আছে এ, যেটা অবভিয়াসলি এই ইউনিভার্সাল সেটের সাবসেট, আর সেট এর ভেতরে শুধু ইভেন নাম্বারগুলো আছে, যেমন 2 4 6 8 10। ঠিক আছে, তাহলে এটাকে ভেন ডায়াগ্রামে কিভাবে দেখাবো? এই ইউনিভার্সাল সেটটার ভেতরে আমরা একটা সার্কেল বানিয়ে নেবো, আর সেই সার্কেলটার ভেতরে ইভেন নাম্বারগুলো থাকবে। তো সুতরাং দেখে নাও, এবারে আমি যদি কিছু নাও লিখি, শুধু এই ডায়াগ্রামটা তোমাকে দেখিয়ে দিই, তাহলেও তুমি বুঝে যাবে যে এই সার্কেলটা মানে হচ্ছে একটা সেট। এই সেটটার ভেতরে কি কি আছে? 2 4 6 8 10। আর আমরা এটাও বুঝতে পারছি যে এই সার্কেলটা এই রেক্ট্যাঙ্গেলটার ভেতরেই রয়েছে, তার মানে এই রেক্ট্যাঙ্গেলটার ভেতরে এই সার্কেলের এলিমেন্টগুলো তো আছেই, প্লাস বাইরে যে এলিমেন্টগুলো দেখতে পাচ্ছি যেমন 1 3 5 7 9 এইগুলোও আছে। এইবারে আমরা করব একটা খুব ইন্টারেস্টিং জিনিস। আমরা ভেন ডায়াগ্রামসের সাহায্যে কিছু কিছু সেটসের অপারেশন দেখব, যেমন ইউনিয়ন অফ সেট, ইন্টারসেকশন অফ সেট, ডিফারেন্স অফ সেটস। সবার আগে দেখে নেব ইউনিয়ন অফ সেটস। ইউনিয়ন কথাটার মানে কি হচ্ছে? ইউনিটি মানে মিলন, রাইট? তার মানে ইউনিয়ন অফ সেটস মানে হচ্ছে, ধরো আমাদের কাছে দুটো সেট আছে এ আর বি, এ ইউনিয়ন বি, এর কথাটার মানে হচ্ছে যে সেট এ যা এলিমেন্ট আছে প্লাস সেট বি এ যা এলিমেন্টস আছে সেই সব এলিমেন্টগুলো। বাট এখানে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে যে যেগুলো কমন এলিমেন্টস, যেগুলো দুটোতেই আছে, সেগুলোকে কিন্তু আমরা একবারই কাউন্ট করব। ঠিক আছে, মানে ধরে নাও আমার কাছে একটা সেট আছে এ যার ভেতরে এলিমেন্টস আছে 2 4 6 8। আমার কাছে আর একটা সেট আছে বি যার ভেতরে এলিমেন্টস আছে 2 4 5। ঠিক আছে, তো এ ইউনিয়ন বি কি হয়ে যাবে? 2 4 6 8 মানে এর সব এলিমেন্টগুলো, এর সাথে জুড়ে দেবো বি এর এলিমেন্ট, দ্যাট ইজ 5। বি এর 2 আর 4টা আমরা আবার থেকে লিখবো না, কারণ যেটা কমন এলিমেন্ট সেটাকে আমরা একবারই লিখবো। ঠিক আছে, বুঝতে পেরে গেছো সবাই? এটাকে ডিনোট কিভাবে করি? ইউনিয়নের সিম্বল হচ্ছে এরকম ইউ জাতীয় একটা সিম্বল, সেটা দিয়ে আমরা ডিনোট করি এ ইউনিয়ন বি। যদি এটাকে ইন জেনারেল এই ডেফিনেশনটাকে আমাদের সেট বিল্ডার ফর্মে লিখতে হয়, তাহলে আমরা কিভাবে লিখবো? এ ইউনিয়ন বি ইজ দ্য সেট অফ অল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ or x belongs to b, মানে x এর এরকম ভ্যালু হওয়া উচিত যেটা ইয়া তো a তে আছে বা b তে আছে, মানে যে কোনো একটাতে থাকলেই হলো। ঠিক আছে, ভেন ডায়াগ্রামে যদি তুমি দেখো তাহলে এটা কীরকম দেখাবে? ধরে নাও একটা ইউনিভার্সাল সেটের ভেতরে একটা সেট এ আছে, একটা সেট বি আছে, দুটোকে আমরা দুটো সার্কেল দিয়ে ডিনোট করছি। দুজনের মাঝখানে যে ওভারল্যাপের জায়গাটা সেটা ডিনোট করছে এদের কমন এলিমেন্টসকে। এ ইউনিয়ন বি কোনটা হয়ে যাবে? এই দুটো সার্কেল পুরো যদি শেড করে দাও তাহলে দিস এরিয়া ডিনোটস এ ইউনিয়ন বি। চলো বন্ধুরা, এবারে আমরা দেখে নেব ইউনিয়ন অফ সেটসের কিছু প্রপার্টিজ। যখন আমরা নাম্বারস ডিসকাস করতাম তখনও আমরা কিছু প্রপার্টিজ নিয়ে ডিসকাস করতাম, যেমন কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল এক্সেট্রা। সেই ধরনের অনেকগুলো লজ আমাদের ইউনিয়ন অফ সেটসের জন্যও অ্যাপ্লিকেবল। ঠিক আছে, সব থেকে প্রথমে দেখে নেবো আমরা কমিউটেটিভ ল। নাম্বারসের ক্ষেত্রে কমিউটেটিভ ল কি বলতো? কমিউটেটিভ ল বলতো যে a প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ। তাহলে ইউনিয়ন অফ সেটসের ক্ষেত্রে কি বলবে? ভেরি ইজি, এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন এ। ঠিক আছে, এরপরে দেখে নেবো আমরা অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল নাম্বারসের ক্ষেত্রে কি বলতো? এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। তাহলে ইউনিয়ন অফ সেটসের ক্ষেত্রে কি বলবে? কোয়াইট অবভিয়াস, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ঠিক আছে, তার মানে এটা ম্যাটার করে না যে আমরা প্রথমে এ ইউনিয়ন বি বার করি তার সাথে ইউনিয়ন সি করি, বা আমরা বি ইউনিয়ন সিটা আগে বার করে তার সাথে এ ইউনিয়ন করি। ঠিক আছে, আমাদের রেজাল্ট একই আসবে। এরপরের প্রপার্টি হলো ল অফ আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট কাকে বলা হয়? আইডেন্টিটি এলিমেন্ট বলা হয় ফাই, তার মানে নাল সেটকে। ঠিক আছে, যে কোনো একটা গিভেন সেট এর সঙ্গে যদি আমরা একটা নাল সেটের ইউনিয়ন করি তাহলে আমরা কি পাবো?
সেই সেটটাকেই পাবো। কেন? কারণ নাল সেট মানে কি, নাল সেটের ভেতর তো কিছুই নেই। চूंकि নাল সেটটা আমাদের খালি, তো সুতরাং এ সেটের সঙ্গে যদি আমরা নাল সেটের ইউনিয়ন করিয়েও দিই, ওর ভেতরে তো খালি কিছুই নেই, তো সুতরাং আমরা ফেরত পেয়ে যাব সেট এ। তাহলে বুঝতে পারছো কেন আমরা ফাইটাকে আইডেন্টিটি এলিমেন্ট বলি? কারণ ফাই এর সঙ্গে ইউনিয়ন করলে যে গিভেন সেট এটা আছে সে তার আইডেন্টিটিটা বজায় রাখে, মানে সেট এর মধ্যে কোনো রকম চেঞ্জ হয় না, অ্যান্ড তাই জন্যে এটাকে বলা হয় আইডেন্টিটি এলিমেন্ট। চলো তাহলে চলে যাই এর পরের প্রপার্টিতে, যেটা হচ্ছে আইডেম্পোটেন্ট ল। আইডেম্পোটেন্ট ল এটা বলে যে যদি একটা গিভেন সেট এর আমরা ইউনিয়ন করি তার নিজের সাথে, তাহলে আমরা কি পাবো? লজিক্যালি ভেবে বলো, একটা গিভেন সেট এ কে আমরা ইউনিয়ন করলাম উইথ এ, আর আমরা সেটসে কি জানি, আমরা কমন এলিমেন্টসকে একবারই নিই, তার মানে এ ইউনিয়ন এ উইল বি ইকুয়াল টু এ অফকোর্স। এরপরে চলে যাই আমরা 5 নম্বর প্রপার্টিতে, যেটা হলো ল অফ ইউ। ইউ মানে ইউনিভার্সাল সেট। যদি আমরা গিভেন সেট এ কে ইউনিয়ন করাই ইউনিভার্সাল সেটের সঙ্গে, তাহলে আমরা কি পাবো? ইউনিভার্সাল সেট মানে কি, একটা পার্টিকুলার সিচুয়েশনে যত এলিমেন্টস আছে এভরিথিং বিলংস টু দ্য ইউনিভার্সাল সেট। তার মানে যে কোনো গিভেন সেটকে আমরা যদি ইউনিয়ন সেটের সাথে ইউনিয়ন করাই, তাহলে আমরা কি পাবো? আমরা অলওয়েজ ওই ইউনিভার্সাল সেটটাই পাবো। সুতরাং এ ইউনিয়ন ইউ উইল অলওয়েজ বি ইকুয়াল টু ইউ। তাহলে চলো দেখা যাক নেক্সট অপারেশন অন সেটস। নেক্সট অপারেশন হলো ইন্টারসেকশন অফ সেটস। ইন্টারসেকশন এই কথাটার মানে কি হয়? আমরা বলি দুটো লাইন ইন্টারসেক্ট করছে, তার মানে এটা একটা লাইন, এটা একটা লাইন, এই দুটো লাইন যেখানে মিট করছে, যেখানে একে অপরকে ক্রস করছে, সেটাকে আমরা বলি ইন্টারসেক্ট করা, তাই তো? তাহলে ইন্টারসেকশন অফ সেটসের মানে হচ্ছে যে দুটো গিভেন সেট যদি আমার কাছে আছে, তাহলে ওই দুটো সেটেই যেগুলো কমন এলিমেন্টস সেইগুলোর কথা আমরা বলি ইন ইন্টারসেকশন অফ সেটস। ঠিক আছে, তাহলে যদি এটাকে আমরা সেট বিল্ডার ফর্মে ডিফাইন করতে চাই, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো এ ইন্টারসেকশন বি includes all x is the set of all x such that x belongs to a and x belongs to b। তার মানে এ ইন্টারসেকশন বি এমন একটা সেট যার ভেতরে সেই সব এলিমেন্টস থাকবে যেটা এতেও আছে আর বিতেও আছে, দু জায়গাতেই আছে। তাই দেখো, একটু খুব লক্ষ্য করে দেখো, এখানে অ্যান্ড লেখা আছে, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, মানে এক্সকে দু জায়গাতেই থাকতে হবে, তাহলেই সেই এক্সের ভ্যালুটা এ ইন্টারসেকশন বি এই সেটের পার্ট হতে পারবে। আমরা ডিনোট কিভাবে করি? ইউনিয়নকে যেমন আমরা একটা ইউ এর মতো সিম্বল দিয়ে ডিনোট করি, ইন্টারসেকশনকে আমরা ঠিক সেই সিম্বলটাকেই খানিকটা উল্টে দিই, রাইট? তো এই সিম্বলটা দিয়ে আমরা ইন্টারসেকশন ডিনোট করি, তো এইভাবে আমরা লিখি এ ইন্টারসেকশন বি। চলো ফটাফট একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো আমাদের কাছে একটা সেট এ আছে যার মধ্যে এলিমেন্টস আছে 1 2 3 4। ধরো আমাদের কাছে একটা সেট বি আছে যার মধ্যে এলিমেন্টস আছে 3 4 5 6। আমি যদি বলি এ ইন্টারসেকশন বি কি হবে, তাহলে তুমি কি বলবে? কোন এলিমেন্টগুলো এতেও আছে বিতেও আছে? 3 4, তার মানে এ ইন্টারসেকশন বি উইল বি ইকুয়াল টু 3 4। চলো তাহলে এইবারে আমরা দেখে নেব ডিসজয়েন্ট সেটস। নামটাতে ফোকাস করে দেখো, গেস করার চেষ্টা করো যে ডিসজয়েন্ট সেটস কাকে বলা যেতে পারে। ডিসজয়েন্ট তার মানে যেটা জয়েন্ট নয়। যদি আমাদের কাছে দুটো গিভেন সেট থাকে এ অ্যান্ড বি, আর এই দুটো সেটের মধ্যে যদি কিচ্ছু কমন না থাকে, মানে এ যদি খেতে ভালোবাসে তো বি একদম খাবার পছন্দ করে না, এ যদি পড়তে ভালোবাসে বি একদম পড়তে ভালোবাসে না, রাইট? তার মানে দুজনের মধ্যে কিছু কমনই পাওয়া যাচ্ছে না। এই ধরনের সেটসকে আমরা বলি ডিসজয়েন্ট সেটস। একটা এক্সাম্পল নিয়ে বুঝে নেবো। ধরো আমাদের কাছে একটা সেট আছে এ যার ভেতরের এলিমেন্টস হচ্ছে 1 2 3। অন্যদিকে আমাদের কাছে আর একটা সেট আছে বি যার এলিমেন্টস হচ্ছে 4 5 6। এবারে তুমি নিজেই দেখে নাও, এ আর বি এর মধ্যে কি কোনো কমন এলিমেন্ট আছে? একদমই নেই। তার মানে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু নাল সেট, অফকোর্স ফাই, কারণ একদম জিরো, কোনো এলিমেন্টই নেই এই ইন্টারসেকশন বিতে। এই ধরনের সেটকে আমরা বলি ডিসজয়েন্ট সেটস। এবারে যেহেতু আমরা ভেন ডায়াগ্রাম নিয়েও সাথে সাথে আলোচনা করছি, তো চলো দেখে নিই যে ডিসজয়েন্ট সেটসকে আমরা ভেন ডায়াগ্রামে কিভাবে দেখাবো। দেখে নাও, এখানে ভেন ডায়াগ্রামে অলওয়েজ আমরা একটা ইউনিভার্সাল সেটকে রিপ্রেজেন্ট করি রেক্ট্যাঙ্গেল দিয়ে, তার ভেতরে
একটা সেট এ এর সার্কেল, একটা সেট বি এর সার্কেল, কিন্তু যেহেতু দুজনের মাঝখানে কিচ্ছুটি কমন নেই, তাই দেখো দুজনে একদম সেপারেট, দুজনে একে অপরকে টাচও করছে না। কেন? কারণ তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। আর এইভাবেই আমরা রিপ্রেজেন্ট করি ডিসজয়েন্ট সেটস ইন ভেন ডায়াগ্রাম। চলো তাহলে আবার আরেকবার আমরা দেখে নিই প্রপার্টিজ অফ ইন্টারসেকশন অফ সেটস। এখানেও আমরা দেখব আমাদের কিছু কিছু লগুলো এখনও ট্রু থাকবে, যেমন কমিউটেটিভ ল, এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ। যেমন অ্যাসোসিয়েটিভ ল, তার মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই দুটো লতে বোঝানোর মতো আর কিছুই বাকি নেই, কারণ ইউনিয়নের ক্ষেত্রে আমরা এটাকে ডিটেলে ডিসকাস করেছি। এরপরে হচ্ছে ল অফ ফাই অ্যান্ড ইউ। ঠিক আছে, ল অফ ফাই, তার মানে যদি একটা গিভেন সেট এ আছে, সেটাকে যদি আমরা ইন্টারসেকশন করাই ফাই এর সঙ্গে, তাহলে তুমি আমাকে বলো তাদের মধ্যে কমন কি থাকবে। এখানে আমরা ইন্টারসেকশন করাচ্ছি, ফাই এর ভেতরে কি আছে? খালি, কিচ্ছু নেই। তার মানে এ আর ফাই এর মধ্যে কমন কি? ফাই, অফকোর্স, রাইট? তাহলে এ ইন্টারসেকশন ফাই হয়ে যাবে ফাই। সিমিলারলি আমরা যদি এ ইন্টারসেকশন ইউ করি, ইউ মানে ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেটে সব কিছু আছে, প্রচুর এলিমেন্টস আছে। এতে লিমিটেড এলিমেন্টস আছে, কিন্তু দুটোর মধ্যে কমন কি? যে এলিমেন্টসগুলো এতে আছে। তো সুতরাং এ ইন্টারসেকশন ইউ হয়ে যাবে এ। এরপরে চলে যাব আইডেম্পোটেন্ট লতে। আইডেম্পোটেন্ট ল মানে হচ্ছে এ কে যদি আমরা এর সঙ্গেই ইন্টারসেকশন করাই, তাহলে কি হবে? খুব লজিক্যাল ভেবে দেখো, ধরো এর ভেতরে তিনটে এলিমেন্ট আছে 1 2 3, এবারে এ কে আমরা এর সঙ্গেই ইন্টারসেক্ট করাচ্ছি, তাহলে কি হবে? এই এটাতেও 1 2 3 আছে, ওই এটাতেও 1 2 3 আছে, তার মানে রেজাল্টটা কি হবে? 1 2 3, অফকোর্স। এরপরে দেখে নেবো একটা খুব সুন্দর আর খুব ইম্পর্টেন্ট ল, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। মনে আছে নাম্বারসের ক্ষেত্রে আমরা ডিস্ট্রিবিউটিভ ল পড়তাম, সেখানে কীরকম দেখাতো ডিস্ট্রিবিউটিভ লটা? যে যদি আমাদের কাছে তিনটে নাম্বার আছে এ বি সি, তাহলে এ ইন্টু বি প্লাস সি উইল বি ইকুয়াল টু এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। এরকমই হতো ডিস্ট্রিবিউটিভ ল। এই ক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ লটা কিছুটা এরকম দেখতে হবে। যদি আমাদের কাছে একটা সিচুয়েশন থাকে যেখানে আমি জিজ্ঞেস করি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে আমরা কি করব? এটাকে ঠিক ডিস্ট্রিবিউটিভ লয়ের মতো ভেঙে দেবো। দ্যাট ইজ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে দেখো এখানে এক্স্যাক্টলি ওই মাল্টিপ্লাই আর অ্যাডিশনের সিম্বলগুলো কি দিয়ে রিপ্লেস হয়ে গেছে? ইন্টারসেকশন আর ইউনিয়ন দিয়ে। ঠিক আছে, তো তার মানে আমরা ডিস্ট্রিবিউটিভ লটাও বুঝে নিলাম। এইবারে এই যে প্রপার্টিসগুলো আমরা এখানে দেখলাম, ইউনিয়ন অফ সেটসের, ইন্টারসেকশন অফ সেটসের, এই প্রপার্টিসগুলো কাজে কোথায় লাগবে? যখন আমরা ওয়ার্ড প্রবলেম সলভ করব। এইবারে দেখে নেব ডিফারেন্স অফ সেটস, মানে যদি আমাদের কাছে দুটো সেট দেওয়া আছে, তাদের ডিফারেন্স কি করে বার করব? ধরো আমাদের কাছে একটা সেট আছে এ আর একটা সেট আছে বি। ডিফারেন্স অফ সেটস বলতে আমি কি বোঝাই? এ মাইনাস বি। তার মানে কি হলো? তার মানে হলো এমন এলিমেন্টস যেগুলো এতে আছে কিন্তু বিতে নেই, সেটাকে আমরা বলবো এ মাইনাস বি। যদি আমি বলি বি মাইনাস এ, তার মানে আমি বলতে চাইছি এমন এলিমেন্টস যেগুলো বিতে আছে কিন্তু এতে নেই। এটা খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে। এ মাইনাস বি মানে হচ্ছে যে সব এলিমেন্টস এতে আছে কিন্তু বিতে নেই। যেমন ধরো এ একটা সেট যেটার মধ্যে এলিমেন্টস আছে 1 2 3, বি একটা সেট যেটার মধ্যে এলিমেন্ট আছে 4। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি কী হয়ে যাবে? এমন সব এলিমেন্ট যেগুলো এতে আছে কিন্তু বিতে নেই, তার মানে এ মাইনাস বি হয়ে যাবে 1 2 3। ঠিক আছে, আমি যদি জিজ্ঞেস করি বি মাইনাস এ কী হবে? বি মাইনাস এ হচ্ছে এমন এলিমেন্টস যেগুলো বিতে আছে কিন্তু এতে নেই, তো বি মাইনাস এ এই কেসে কী হয়ে যাবে? 4, রাইট? চলো তাড়াতাড়ি করে একটা এক্সাম্পল দেখে নিই, আর ওই এক্সাম্পলটাতে আমরা আবারও এটা প্রুফ করে দেবো দ্যাট এ মাইনাস বি আর বি মাইনাস এ এই দুটো এক জিনিস কখনোই নয়। ডিফারেন্স অফ সেটসের কনসেপ্টটা যখন আমরা পড়ছি, তখন একটা এক্সাম্পল নিয়ে এটাকে না আরও একদম ক্লিয়ার করে নেওয়া যাক। ঠিক আছে, এখানে দুটো সেট দেওয়া আছে, এ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 অ্যান্ড বি ইজ ইকুয়াল টু 2 4 6 8। তো এবারে আমরা কি করব? প্রথমে আমরা এ মাইনাস বি ক্যালকুলেট করব, তারপরে আমরা বি মাইনাস এ ক্যালকুলেট করব, আর দিয়ে আমরা দেখব যে এই যে দুটো ভ্যালু তার মধ্যে কি তফাৎ। ঠিক আছে, তো সব থেকে প্রথমে আমরা ক্যালকুলেট করব এ মাইনাস বি। এ মাইনাস বি এরকম একটা সেট যাতে আমরা সেই সব এলিমেন্টস লিখব যেগুলো এতে আছে কিন্তু বিতে নেই। ঠিক আছে, দেখে নাও এরকম কোন এলিমেন্টস আছে যেগুলো এতে আছে কিন্তু বিতে নেই। 1, ইয়েস, 2 দুটোতেই আছে, সুতরাং 2 লিখবো না। 3,
3 লিখবো, কারণ 3 এ তে আছে, বি তে নেই। 4 দুটোতেই আছে, তাই লিখবো না। 5 এ তে আছে কিন্তু বি তে নেই, তাই 5 লিখবো। 6 দুটোতেই আছে, তাই 6ও লিখবো না। তো a মাইনাস বি হয়ে যাবে 1 3 5। ক্লিয়ার? এইবারে চলো বার করে নিই বি মাইনাস এ। বি মাইনাস এ এর মানে কি হবে? বি মাইনাস এতে সেই সব এলিমেন্ট থাকবে যেগুলো বিতে আছে কিন্তু এতে নেই। ঠিক আছে, চলো দেখে নিই এরকম কোন এলিমেন্টস আছে যেগুলো বিতে আছে কিন্তু এতে নেই। দেখো বিতে আছে 2, সেটা এতেও আছে। বিতে আছে 4, সেটা এতেও আছে। বিতে আছে 6, সেটাও এতে আছে। আর বিতে আছে 8, যেটা এতে নেই। তো সুতরাং বি মাইনাস এ হয়ে যাবে 8। ঠিক আছে, এবার এখানে আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস নোট করি, আর সেই ইন্টারেস্টিং জিনিসটা হলো যে এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি আর বি মাইনাস এ, এই তিনটে সেট সব সময় মিউচুয়ালি ডিসজয়েন্ট সেটসই থাকে। তার মানে এই তিনটে সেটের মাঝখানে কমন কিচ্ছু থাকে না। এ মাইনাস বি আমরা এখানে বার করে ফেলেছি, বি মাইনাস এও আমরা বার করে ফেলেছি। চলো তোমাদের জন্য এ ইন্টারসেকশন বিটাও বার করে দিই। এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এরকম এলিমেন্টস যেটা এতেও আছে আবার বিতেও আছে, মানে যেটা দুটোতেই কমন। সেরকম এলিমেন্টস কি কি? 2 4 6, এই তিনটাই সেরকম এলিমেন্টস। তো সুতরাং এ ইন্টারসেকশন বি হয়ে যাবে 2 4 6। এবারে তোমরা নিজেরাই দেখে নাও, এ মাইনাস বি, বি মাইনাস এ আর এ ইন্টারসেকশন বি, এদের মধ্যে কারুর কোনো কমন এলিমেন্টই নেই। তার মানে এরা তিনটেই হচ্ছে মিউচুয়ালি ডিসজয়েন্ট সেটস। আর এটা শুধু এই এক্সাম্পলই নয়, যে কোনো এক্সাম্পলের জন্যই এটা ট্রু। যদি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে দেখি তাহলেও আমরা দেখছি এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এই কমন জায়গাটা। ঠিক আছে, এ মাইনাস বি মানে হচ্ছে এই নীল জায়গাটা যেটা এতে আছে কিন্তু বিতে নেই। আবার বি মাইনাস এ মানে হচ্ছে এই অরেঞ্জ জায়গাটা যেটা বিতে আছে কিন্তু এতে নেই। আর দেখো এই ডায়াগ্রামটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ব্লু, এই মাঝের গ্রিন আর এদিকের অরেঞ্জ, এদের মধ্যে কমন কিছু নেই আর হতেও পারে না। চলো তাহলে এরপরে ডিসকাস করা যাক কমপ্লিমেন্ট অফ সেট এ। কমপ্লিমেন্ট অফ এ বলতে আমরা কি বোঝাই? শুনেছ অনেক সময় আমরা এমনি লিটারালি আমরা এই ওয়ার্ডটা ইউজ করি, কমপ্লিমেন্ট। উই বোথ কমপ্লিমেন্ট ইচ আদার, রাইট? তার মানে কিছু এরকম কোয়ালিটিস যেগুলো আমার মধ্যে নেই তার মধ্যে আছে, তার মধ্যে নেই আমার মধ্যে আছে, রাইট? দ্যাট ইজ হোয়াট উই কল এজ কমপ্লিমেন্ট। একটা সেটের কমপ্লিমেন্টের মানে হলো সেই সব এলিমেন্টস যেগুলো ওই সেটটার ভেতরে নেই। তার মানে ধরে নাও আমাদের কাছে একটা সেট আছে এ, অবভিয়াসলি এই সেটটা একটা ইউনিভার্স সেটের পার্ট। ঠিক আছে, ইউনিভার্সাল সেটটা হচ্ছে ইউ। এইবারে যদি আমি এ কমপ্লিমেন্টের কথা বলছি, তাহলে এ কমপ্লিমেন্ট এমন একটা সেট যার ভেতরে সেই সব এলিমেন্টসগুলো থাকবে যেগুলো এই ইউনিভার্সাল সেটটার পার্ট, কিন্তু সেগুলো এই সেট এটার এলিমেন্টস নয়। যদি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে বুঝতে চাই তাহলে এটা কিছুটা এরকম দেখাবে। এই যে রেক্ট্যাঙ্গেলের ভেতরে যে সার্কেল যেটা সেট এ, এই এটার ভেতরে যে এলিমেন্টগুলো নেই, মানে সার্কেলের ভেতরটা ছাড়া বাকি পুরো জায়গাটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্ট অফ এ। কমপ্লিমেন্ট অফ এ কে আমরা ডিনোট কিভাবে করি? এ আর তার উপরে একটা ছোট্ট ড্যাশ, এইভাবে আমরা কমপ্লিমেন্ট অফ এ কে ডিনোট করি। একটা এক্সাম্পল নিয়ে নিই চট করে। ধরো আমাদের কাছে একটা ইউনিভার্সাল সেট আছে ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5, আর ধরো এই ইউনিভার্সাল সেটের ভেতরে আমাদের কাছে একটা সেট এ আছে যার এলিমেন্টস হলো 1 2 3। ঠিক আছে, আমি যদি বলি কমপ্লিমেন্ট অফ এ কি হবে, তার মানে এমন এলিমেন্টস যেগুলো এর পার্ট নয় কিন্তু ইউনিভার্সাল সেটের পার্ট, তার মানে 4 5। তার মানে কমপ্লিমেন্ট অফ এ উইল বি ইকুয়াল টু 4 5। চলো দেখে নিই কমপ্লিমেন্ট সেটসের কিছু প্রপার্টিজ। ঠিক আছে, প্রথম প্রপার্টি যেটাকে বলা হয় কমপ্লিমেন্ট লজ। কমপ্লিমেন্ট লজ বলছে যে এ ইউনিয়ন এ ড্যাশ ইজ ইকুয়াল টু ইউ। ইউ মানে ইউনিভার্সাল সেট। ঠিক আছে, আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে বুঝে নেব, খুব ইজি হবে। ধরে নাও যে এই ভেন ডায়াগ্রামে আমরা ইউনিভার্সাল সেটকে সবসময় রেক্ট্যাঙ্গেল দিয়ে ডিনোট করি, আর এই সার্কেলটা ডিনোট করছে একটা সেট এ কে। কোয়েশ্চেনে বলছে এ ইউনিয়ন এ ড্যাশ, এ হচ্ছে কোনটা? এই জায়গাটা হচ্ছে এ। ঠিক আছে, এটা হয়ে গেল এ। এ ড্যাশ তার মানে ইউনিভার্সাল সেটে এ ছাড়া বাকি সব কিছু, এ ছাড়া বাকি সব কিছু হচ্ছে এই পুরো জায়গাটা, এ ছাড়া যাও দেখতে পাচ্ছি আমরা। কোয়েশ্চেনে বলছে এবারে এ আর এ ছাড়া সব কিছু, এদের দুটো ইউনিয়ন মানে কি?
মানে এই সার্কেলটা আর সার্কেলের বাইরের সব কিছু দুটোকে যদি মিলিয়ে দাও তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, এই পুরো রেক্ট্যাঙ্গেলটা। তার মানে তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইউনিভার্সাল সেট। আবার এই কমপ্লিমেন্ট সেট সেটে যেটা সেকেন্ড পার্ট বলছে এই লটার, সেটা বলছে এ ইন্টারসেকশন এ ড্যাশ ইজ ইকুয়াল টু ফাই। খুব অবভিয়াস, দেখো এই এ আর এর বাইরের পুরো জায়গাটা সেটা হচ্ছে এ ড্যাশ, মানে এ কে ছাড়া বাকি পুরো জায়গাটা। এ আর এ কে ছাড়া বাকি পুরো জায়গাটার মধ্যে কি কিছু কমন থাকতে পারে? অবভিয়াসলি না, কিছুই কমন নেই। কিছু কমন নেই মানে এটা হয়ে যাবে নাল সেট। নাল সেটকে আমরা ফাই দিয়েও ডিনোট করি, আবার ভেতরে খালি রেখে শুধু দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়েও ডিনোট করি। এরপরে নেক্সট প্রপার্টি আমরা দেখে নেব ডি মর্গানস লজ। ঠিক আছে, ডি মর্গানস ল, প্রথম ল বলছে এ ইউনিয়ন বি ড্যাশ, মানে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটাও ভেন ডায়াগ্রাম দিয়ে দেখবো, বেশি ইজি হবে বুঝতে। ধরে নাও এটা এ, এটা বি। ঠিক আছে, এই ব্ল্যাক যেটা সার্কেল সেটা এ আর এই ব্লু সার্কেলটা বি। ঠিক আছে, এ ইউনিয়ন বি তার মানে যেটা দুটোতেই রয়েছে, এই পুরো গ্রিন শেডেড এরিয়াটা হচ্ছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট তার মানে এ ইউনিয়ন বি কে ছাড়া বাকি পুরো জায়গাটা, এইটা এই ডটেড এরিয়াটা। ঠিক আছে, তো এই ভেতরের এরিয়াটা হচ্ছে এ ইউনিয়ন বি আর এই বাইরের ডটেড এরিয়াটা হচ্ছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। ঠিক আছে, কোয়েশ্চেনে বলছে যে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এইবারে দেখো এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট হচ্ছে এই বাইরের ডটেড এরিয়াটা, এটা খেয়াল রাখো। এইবারে এই দিকে এই ভেন ডায়াগ্রামে আমরা দেখে নিই যে এ ড্যাশ কোন জায়গাটা হবে। আমরা বললাম যে এই ব্ল্যাক সার্কেলটা হচ্ছে এ, মানে ব্ল্যাক সার্কেলটা ছাড়া বাকি পুরো জায়গাটা হচ্ছে কি এর কমপ্লিমেন্ট, রাইট? তার মানে এই ব্ল্যাক সার্কেলটা ছাড়া বাকি পুরো জায়গাটা। ঠিক আছে, এই পুরো যে গ্রিন শেডের এরিয়া এটা হচ্ছে এ ড্যাশ। সিমিলারলি বি ড্যাশ কি হয়ে যাবে, বি টুকুকে ছাড়া বাকি পুরো জায়গাটা। তাহলে বিটা ছেড়ে বাকি পুরো জায়গাটা দেখে নাও। এখন এবারে এই লাইন্সগুলো যে আমি বানাচ্ছি সেটা আমি ওই ব্লু সার্কেলটার ভেতরে বানাচ্ছি না, কারণ ব্লু সার্কেলটা হচ্ছে বি আর আমি এখন বি কে ছাড়া বাকি পুরো জায়গাটা বানাচ্ছি। ঠিক আছে, হয়ে গেল। এখানে বলছে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। এবারে তুমি বলো এই গ্রিন লাইনগুলো আর এই মেরুন লাইনগুলো এদের মধ্যে কমন এরিয়া কোন জায়গাটা? দেখো এই সার্কেলটা তো কমন এরিয়া নয়, কারণ এখানে আমরা গ্রিন লাইন দেখতেই পাচ্ছি না। সিমিলারলি এই সার্কেলের ভেতরটাও কমন এরিয়া নয়, কারণ এখানে আমরা ব্রাউন লাইন্স বা মেরুন লাইন্স দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তার মানে এই দুটোর ইন্টারসেকশনের কমন এরিয়া হচ্ছে এই বাইরের জায়গাটুকু। ঠিক আছে, তো তার মানে এখানের যে ডটেড এরিয়াটা সেটাই হচ্ছে এখানের এই এরিয়াটা, যেখানে এই দুটো গ্রিন আর ব্রাউন আমরা দেখতে পাচ্ছি, সেই এরিয়াটা হচ্ছে এখানের কি এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। তাহলে এই দুটো এরিয়াই সেম এরিয়ার কথা বলছি আমরা। এখানে যে এরিয়াটা ডটেড লাইনে দেখিয়েছি এখানে সেই এরিয়াটাই এই দুটো লাইনের কম্বোতে দেখিয়েছি, অ্যান্ড দ্যাট মিনস বোথ অফ দিজ আর ইকুয়াল। তাহলে ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা প্রুভ করে দিলাম যে ডি মর্গানের এই লটা একদম কারেক্ট। ঠিক এরকমভাবেই আমরা ডি মর্গানসের সেকেন্ড লটাও প্রুভ করতে পারি ইউজিং ভেন ডায়াগ্রামস। এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, চলো প্রথমে সেটা বানাই। এখানে এ ইন্টারসেকশন বি কোন জায়গাটা হয়ে যাবে, এই জায়গাটা যেটা এ আর বি এর কমন। ঠিক আছে, কিন্তু এখানে এ ইন্টারসেকশন বি এর কথা হচ্ছে না, এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট মানে এই জায়গাটুকু ছাড়া বাকি পুরো জায়গাটা। ঠিক আছে, দ্যাট মিনস এই জায়গাটুকু বাদ দিয়ে বাকি যেটা পুরো আমরা এই হোয়াইট জায়গাটা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, মনে থাকবে সবারই। তার মানে এখানে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট এই ডায়াগ্রামে হচ্ছে কি যেটা হোয়াইট জায়গাটা আছে, লিখে রেখে দিচ্ছি যাতে কোনো কনফিউশন না হয়। এবারে এদিকে দেখে নাও, এখানে আমরা দেখাবো এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। এ ড্যাশ মানে এ কে ছাড়া বাকি পুরো জায়গাটা। ঠিক আছে, এ কে ছাড়া বাকি পুরো জায়গাটা হচ্ছে এটা। এবারে দেখে নি বি ড্যাশ মানে বি কে ছাড়া বাকি পুরো জায়গাটা।
তো বি কে ছাড়া বাকি পুরো জায়গাটা হচ্ছে এইটা। ঠিক আছে, এবারে এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ, এবারে এই দুটো জায়গা পুরো মিলিয়ে কোন জায়গাটা হচ্ছে দেখে নাও, শুধু দেখে নাও, খালি এই মাঝের এই জায়গাটুকু যেটা সাদা অংশটা রয়ে গেছে সেটা বাদ দিয়ে বাকি পুরো জায়গাটাই হচ্ছে এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। দেখো দুটো কি সেম নয়? এখানে যেমন দেখো মাঝের এই জায়গাটুকু ছেড়ে বাকি পুরোটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ড্যাশ। সিমিলারলি এখানে এই মাঝের এই সাদা জায়গাটুকু ছেড়ে বাকি পুরোটা কি হচ্ছে? বাকি পুরোটা হচ্ছে এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ কোন জায়গাটা হচ্ছে? এই যে ভেতরটা যেখানে গ্রিন আর রেড দুটো লাইন্সই আছে। ঠিক আছে, এবারে দেখে নাও এইটার যে হোয়াইট রিজিয়নটা আর এইটার যে এই ক্রিস ক্রস রিজিয়নটা, এই দুটো রিজিয়ন হচ্ছে কি বলো? এই দুটো রিজন হচ্ছে কি? দুটো রিজন হচ্ছে এক্স্যাক্টলি সেম, কারেক্ট? তো এইবারে ডিসকাস করব আমরা ল অফ ডাবল কমপ্লিমেন্টেশন। ঠিক আছে, মানে বলে না অফার পে অফার, রাইট? কিছু ওরকমই এখানে সিচুয়েশন, যেখানে আমরা দেখছি যে এ কমপ্লিমেন্ট তারও কমপ্লিমেন্ট, যেখানে আমরা দেখছি এ কমপ্লিমেন্ট আবার তারও কমপ্লিমেন্ট যদি আমরা করে দিই তাহলে আমরা আবার ফেরত পেয়ে যাই সেট এ। ঠিক আছে, ভেন ডায়াগ্রামে দেখি চলো। ধরে নাও এটা এ, এর কমপ্লিমেন্ট তার মানে এ কে ছাড়া বাকি পুরো জায়গাটা, রাইট? এ কে ছাড়া বাকি এই পুরো জায়গাটা, কিন্তু আবার তার কমপ্লিমেন্ট তার মানে এই পুরো ডটেড জায়গাটার কমপ্লিমেন্ট, মানে ডটেড জায়গাটা ছাড়া বাকি জায়গাটা। ডটেড জায়গাটা ছাড়া বাকি জায়গাটা কোন জায়গাটা? এই জায়গাটা। আর এই জায়গাটা কি? এই সার্কেলটা কি? এই জায়গাটা হচ্ছে সেট এ। দ্যাট ইজ হোয়াট ইট সেজ। এরপর দেখে নেব ল অফ এমটি সেট অ্যান্ড ইউনিভার্সাল সেট। মানে এমটি সেট আর ইউনিভার্সাল সেট হচ্ছে মানে সেই যাকে বলে না নদীর দুই ধার। এমটি সেটে কিছুই নেই, ইউনিভার্সাল সেটের ভেতরে সব কিছু আছে, তাই না? তো এখানে এর রুল বলছে যে ফাই ড্যাশ ইজ ইকুয়াল টু ইউ, সিমিলারলি ইউ ড্যাশ ইজ ইকুয়াল টু ফাই। ফাই ড্যাশ, ফাই বলতে কি? ফাই বলতে বোঝায় নাল সেট, যার ভেতরে কিচ্ছু নেই। এবারে ফাই ড্যাশ, ফাইয়ের কমপ্লিমেন্ট মানে যার ভেতরে কিচ্ছু নেই তাকে ছাড়া বাকি সবটা। আরে ভাই যার ভেতরে কিচ্ছুই নেই তাকে বাদ দিলে কি বা বাদ যাবে? কিছুই তো বাদ যাবে না, রাইট? তো ফাই ড্যাশ যখন বার করব আমরা তখন যা ছিল সবটাই রয়ে যাবে, সবটা হচ্ছে কি? ইউনিভার্সাল সেট। সো ফাই ড্যাশ ইজ ইকুয়াল টু ইউ, ভেরি লজিক্যাল। ইউ ড্যাশ ইজ ইকুয়াল টু ফাই, ইউনিভার্সাল সেটকে ছাড়া বাকি সবটা। আরে ভাই সবটাই তো হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটকে যদি ছেড়েই দিই তাহলে বাঁচবে কি? কিছুই বাঁচবে না। তার মানে ইউ ড্যাশ যদি করি, ইউকে ছাড়া বাকি সব কিছু, তাহলে আমার কাছে কিছুই তো থাকবে না। কিছু না থাকা মানেই হচ্ছে ফাই, দ্যাট ইজ নাল সেট। তো বাচ্চারা সবাই খুব মন দিয়ে এই কনসেপ্টটা শুনে নাও, বুঝে নাও, একদম মনে রেখে দাও, কারণ এই কনসেপ্টের ওপর বেসড করে আমরা অনেক কোয়েশ্চেন সলভ করতে পারি। ঠিক আছে, এখানে আমরা কথা বলছি সেটের ভেতরে কতগুলো এলিমেন্টস থাকে তার ব্যাপারে। ঠিক আছে, নাম্বার অফ এলিমেন্টস ইন আ সেট। তো আমরা বলছি যে ধরে নাও আমাদের কাছে তিনটে ফাইনাইট সেট আছে এ, বি আর সি। ঠিক আছে, এ এর ভেতরে নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে এন অফ এ, বি এর ভেতরে নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে এন অফ বি, সি এর ভেতরে নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে এন অফ সি। ঠিক আছে, একটা এরকম সিচুয়েশন। যদি আমরা দুটো সেট এ আর বি এর কথা বলছি তাহলে আমরা কি বলি যে নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এটা ধরে নাও এ, এইটা ধরে নাও বি। তো এ ইউনিয়ন বি হচ্ছে এই দুটোতে মিলে যতগুলো আছে। ঠিক আছে, তো এ ইউনিয়ন বি এর ভেতরে যে নাম্বার অফ এলিমেন্টস সেটা আমরা কি করে ক্যালকুলেট করি? নাম্বার অফ এলিমেন্টস ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্টস ইন বি, অবভিয়াসলি, মাইনাস নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন বি। এটা কেন? এটা এই জন্যে কারণ নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই পুরো শেডের জায়গাটার ভেতরে কত এলিমেন্ট আছে। তুমি যদি বলো যে ম্যাম এই কেসে তো আমরা নাম্বার অফ এলিমেন্টস ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্টস ইন বি করলেই হয়, করলে হয় না। কারণ যদি নাম্বার অফ এলিমেন্টস অফ এ আমরা ক্যালকুলেট করছি তখনও এই জায়গাটা ক্যালকুলেট হচ্ছে, আবার যখন নাম্বার অফ এলিমেন্টস ইন বি আমরা যোগ করে দিচ্ছি তখন এই জায়গাটা আবার একবার ইনক্লুড হয়ে যাচ্ছে। তার মানে এই যে কমন জায়গাটা এটাকে আমরা অ্যাকচুয়ালি দুবার জুড়ে ফেলছি, রাইট? নাম্বার অফ এলিমেন্টস ইন এ এর ভেতরেও এই জায়গাটা আছে, নাম্বার অফ এলিমেন্টস ইন বি এর ভেতরেও এই জায়গাটা আছে।
তাই জন্যে আমরা এই জায়গাটাকে একবার সাবট্র্যাক্ট করে দিই। এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, তাই জন্যে মাইনাস নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন বি। লজিক্যালি সবাই বুঝে গেছে, সুতরাং এটাকে ফর্মুলার মতো করে আর মুখস্থ করবার দরকার নেই। যখন লজিক্যালি বুঝে গেছো তখন এটা মনে থেকে যাবে। এবারে এই সিমিলার কনসেপ্টটাই যদি আমরা তিনটে সেটের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, ধরো দুটো সেটের বদলে এখন আমাদের কাছে তিনটে সেট আছে এ বি সি। এবারে আমরা যদি বার করতে চাই নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে তুমি কি বলবে? ধরে নাও এটা এ, এটা বি আর এটা সি। তো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হচ্ছে এই পুরো জায়গাটা। তো এটা যখন আমাদের ক্যালকুলেট করতে হবে তখন অবভিয়াসলি তোমরা বলবে নাম্বার অফ এলিমেন্টস ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্টস ইন বি প্লাস নাম্বার অফ এলিমেন্টস ইন সি। কিন্তু ঠিক আগের মতোই এখানেও এই কমন জায়গাগুলো কিন্তু বারবার অ্যাড হয়ে যাচ্ছে। তো যার জন্য আমরা এই জায়গাটাকে প্রথমে সাবট্রাক্ট করে দেবো। এই জায়গাটা কার কার মাঝখানে কমন? এ আর সি এর মাঝখানে কমন। তো যার জন্যে মাইনাস নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন সি। সিমিলারলি এই জায়গাটাকে একবার সাবট্রাক্ট করে দেবো। এটা কার কার মাঝখানে কমন? বি আর সি। দ্যাটস ওয়াই মাইনাস নাম্বার অফ এলিমেন্টস ইন বি ইন্টারসেকশন সি। সিমিলারলি এই কমন জায়গাটাকেও একবার সাবট্রাক্ট করে দেবো, যার জন্যে মাইনাস নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন বি। এরপরে একটা মজাদার জিনিস এখানে হচ্ছে যে প্লাস নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আরে ভাই, এতবার এগুলো মাইনাস করতে করতে কি হচ্ছে, মাঝে যে এই ছোট্ট একটা কমন জায়গা আছে যেটা এ বি সি তিনটের মধ্যেই কমন, এটাকে আমরা অনেক বেশি বার সাবট্রাক্ট করে ফেলছি। কারণ যখন আমরা এ ইন্টারসেকশন সিকে সাবট্রাক্ট করছি তখনও ওটাকে সাবট্রাক্ট করে দিচ্ছি, যখন বি ইন্টারসেকশন সিকে সাবট্রাক্ট করছি তখনও ওটাকে সাবট্রাক্ট করে দিচ্ছি, যখন এ ইন্টারসেকশন বিকে সাবট্রাক্ট করছি তখনও ওইটাকে সাবট্রাক্ট করে দিচ্ছি। অতবার করে সাবট্রাক্ট করে দিলে তো চলবে না, এই জায়গার এলিমেন্টটাকে তো আমাদেরকে ইনক্লুড করতে হবে, কারণ এ ইউনিয়ন বি ইউনিয়ন সিতে এই জায়গাটাও ফল করছে। তাই জন্য আমরা এটাকে শুধু একবার অ্যাড করে দিলাম লাস্টে, দ্যাট ইজ প্লাস নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, কনসেপচুয়ালি বুঝে গেছো? ভেন ডায়াগ্রাম ওয়াইজ যদি বুঝে গিয়ে থাকো, ট্রাস্ট মি, তোমাকে এটা মুখস্থ করবার প্রয়োজন একদমই হবে না। চলো বাচ্চারা, তাহলে দেখা যাক একটা এলিমেন্ট কাউন্ট প্রবলেম। ঠিক আছে, এই ধরনের প্রবলেম খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতেও জিজ্ঞেস করা হয়, অনেক সময় কম্পিটিটিভ এক্সামেও এই ধরনের কোয়েশ্চেন্স আসে। কিন্তু যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে চিন্তার কোনো কারণই নেই। ঠিক আছে, চলো একটা কোয়েশ্চেন সলভ করে দেখা যাক। ইন আ স্কুল দেয়ার আর 20 টিচার্স হু টিচ ম্যাথামেটিক্স অর ফিজিক্স। মানে একটা স্কুলে 20 জন এরকম টিচার আছে যারা ম্যাথামেটিক্স বা ফিজিক্স কিছু একটা পড়ায়, কিছু একটা নয়, ম্যাথামেটিক্স ফিজিক্স এই সাবজেক্টগুলো পড়ায়। অফ দিজ 12 টিচ ম্যাথামেটিক্স, এদের মধ্যে 12 জন ম্যাথামেটিক্সই পড়ায়, শুধু ম্যাথামেটিক্স পড়ায়। অ্যান্ড 4 টিচ বোথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স, 4টে টিচার এরকম যারা ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স দুটোই পড়ায়। ঠিক আছে, হাউ মেনি টিচ ফিজিক্স, কতজন এরকম টিচার যারা শুধু ফিজিক্স পড়ায়। ঠিক আছে, তো এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে নাম্বার অফ টিচার্স যারা শুধু ম্যাথামেটিক্স পড়ায় কজন? 12। নাম্বার অফ টিচার্স যারা ফিজিক্স আর ম্যাথামেটিক্স দুটোই পড়ায়, তার মানে পি ইন্টারসেকশন এম হচ্ছে কজন? 4। আমাদেরকে বার করতে হবে কি? নাম্বার অফ টিচার্স যারা শুধু ফিজিক্স পড়ায়। ঠিক আছে, আর দেওয়া ছিল কোয়েশ্চেনে যে 20 জন টিচার ম্যাথামেটিক্স বা ফিজিক্স এদের মধ্যে যা হোক একটা কিছু পড়ায়, তার মানে নাম্বার অফ এম ইউনিয়ন পি, মানে ম্যাথামেটিক্সই হোক বা ম্যাথামেটিক্স ফিজিক্স দুটোই হোক বা শুধু ফিজিক্সই হোক, যে টোটাল নাম্বার অফ টিচার্স হচ্ছে সেটা হচ্ছে 20। ঠিক আছে, এবারে বলে এটা কি কঠিন? একদমই না। ঠিক আছে, একটা টিপ দিচ্ছি এখানে, জেনারেলি এই ধরনের কোয়েশ্চেনে বাচ্চারা কনফিউজ হয়ে যায় ওয়ার্ডিংসে। ম্যাথামেটিক্স অর ফিজিক্স এটা দেখে অনেকে ভাবে আচ্ছা তার মানে সে ম্যাথামেটিক্স আর ফিজিক্স দুটোই পড়ায়, তা নয়। ইংলিশে অর মানে কি? দিস অর দ্যাট, মানে ইয়া তো এটা না তো ওটা, রাইট? দুটোই নয়, বোথ নয়। ঠিক আছে, তো যার জন্যে ম্যাথামেটিক্স অর ফিজিক্সের মানে হচ্ছে ইউনিয়ন। ঠিক আছে, ওকে। এইবারে দেখে নিই আমরা যে একটা ফর্মুলা শিখেছিলাম, ফর্মুলা বলবো না, একটা কনসেপ্ট যেটা শিখেছিলাম, সেটা কি বলেছিল? নাম্বার অফ এলিমেন্টস ইন এম ইউনিয়ন পি উইল বি ইকুয়াল টু
এম এ যতগুলো নাম্বার অফ এলিমেন্টস আছে প্লাস পিতে যতগুলো নাম্বার অফ এলিমেন্টস আছে মাইনাস এদের দুজনের মাঝখানে যে এরিয়াটা সেটা দুবার যোগ হয়ে যাচ্ছে, তাই ওটাকে একবার সাবট্রাক্ট করে দিতে হবে। সো মাইনাস নাম্বার অফ এলিমেন্টস ইন এম ইন্টারসেকশন পি। এবারে এখান থেকে আমরা আরামসে নাম্বার অফ এলিমেন্টস ইন পি या फिर নাম্বার অফ টিচার্স হু টিচ ওনলি ফিজিক্স বার করতে পারি। ইউনিয়নের কাউন্টটা হচ্ছে 20, ঠিক আছে। এবার এইটাও এদিক থেকে ওদিকে চলে যাবে, সো মাইনাস নাম্বার অফ ম্যাথমেটিক্স হচ্ছে 12, এটা এদিক থেকে ওদিকে চলে যাবে, তো প্লাস নাম্বার অফ এলিমেন্টস যারা দুটোই পড়ায় সেটা হচ্ছে 4, তো এটা হয়ে যাবে 24 মাইনাস 12 উইচ ইজ ইকুয়াল টু 12। তার মানে 12 জন এরকম টিচার আছে যারা শুধু ফিজিক্স পড়ায়। তাহলে বাচ্চারা সেটসের ওয়ান শট ভিডিও এখানেই শেষ হচ্ছে। আমি আশা করছি যে এই ভিডিওটা তোমাদের খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি এটা আশা করছি যে এই ভিডিওটা দেখে তোমাদের কনসেপ্টস হয়েছে ক্রিস্টাল ক্লিয়ার। আর যদি তা হয়ে থাকে তাহলে কমেন্টসে নিশ্চয়ই লিখে জানিও যে কনসেপ্ট হলো ক্রিস্টাল ক্লিয়ার। আর আমি খুবই তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও, আরও একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সবারই কাছে চলে আসবো। ততক্ষণের জন্য স্টে হোম, স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।